আমি আমার পুতুলটারে জ্বরে ধরতে পারতাছি না এবং ওরা আমি চুমু দিতে পারতাছি না, মানে আমি ওর গায়ের গন্ধ পাইতাছি না। আমি না আমার এই ক্ষতিটা যারা করছে আমি কোনোদিন মাফ তিনবার আমি লাইফে চিন্তা করছি আমি সুইসাইড করবো। আমি ফ্যানের দড়ি বাঁধছি কিন্তু আমি মরি নাই। আমি কিবরিয়ার প্রতি খুব জেলাস ছিলাম। 24 বছরের মাঝখানে গ্যাপ আছে, শত্রুতা আছে, 2 নাম্বারই আছে। আমার একবার জিজ্ঞাইছোস হু আই অ্যাম। এখন আমি বলি যে ঢাকার মানুষের গোপনে সংসার বাঁচাচ্ছি আমি। সাইম কি মানে বিয়ে শাদী মানে কেন করলি না? ওর তো সম্ভব না তো। অনেকের দিয়ে অনেক কিছু হয় না। আচ্ছা তোমরা কি সবাই একই রকম থিংস দেন যে প্রেম করছেন বা ব্রেকআপ হইছে বা জীবনে কিছু? নওশিনের পরে তুই কার সাথে করলি? লাস্ট ব্রেকআপ হইছে কতদিন আগে। বলো যে যেন আর ব্রেকআপ না হয়। আচ্ছা আমরা কিন্তু রেডিও টুডে এর ফার্স্ট ব্যাচ আরজে না মনে হয়? হ্যাঁ হ্যাঁ, যা হয়েছে ভালোর জন্য হয়েছে। হানিফ সংকেত স্যারের পরে বাংলাদেশে কেউ শুদ্ধ বাংলায় সুন্দর করে উপস্থাপনা করলে সে আপনি। ও আমার সামনে দিয়ে আকাশ পরিমাণ পপুলার হয়ে যাচ্ছে, আমি সারাদিন কাজ করার পরেও 2 জন মানুষ আমাকে চিনতেছে না। সেকেন্ড হচ্ছে আমার নামে হেট ক্লাব ছিল। যখন আমার এন্টারটেইনমেন্ট দরকার হতো আমি হেড ক্লাব খুঁজে বসতাম। পাশে একটা সাইবার ক্যাফে ছিল, সে গল্প আমরা বলতে চাই না। এটুকু না, আমাদের এবার একটু বিরতি নিতে হবে। ছোট্ট একটা বিরতি। সাইবার ক্যাফের সন্ধান কে দিছিল? ওকে বাই দ্য ওয়ে আমি একটা আমার নিজে রিকশা ভাড়া করে নিয়ে গেছি। ছোট্ট একটা বিরতি। আসসালামু আলাইকুম দর্শক, আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি অল টাইম মিল্ক ব্রেড প্রেজেন্স দ্য কিবরিয়া শোতে। আজকে আমার অনুষ্ঠানে যে দুজন আছে তাদেরকে পরিচয় করিয়ে দেওয়ার প্রয়োজন নিশ্চয়ই আছে, কিন্তু পরিচয় আমি কীভাবে করিয়ে দেবো সেটা নিয়ে আমি চিন্তা করছিলাম। তাদের নিজ নিজ কাজের জায়গা থেকে একটা পরিচিতি নিশ্চয়ই আছে, কিন্তু আমার কাছে তারা খুবই আপনজন, বন্ধুজন। তাদের একজন হচ্ছে নীরব, আরজে নীরব, এবং আরেকজন হচ্ছে আরজে সায়েম। আমি তুমি করে বলবো না তুই করে বলবো? যেভাবে রিয়েল লাইফে যে বলো ওইভাবে বলো। মানে যারা দেখছেন তাদেরকে বলি এই মানে আজকের অনুষ্ঠানটা কমেডি শো হতে যাচ্ছে এবং আপনারা ভেরি রিস্কি শো আর একেবারেই আপনি ফর্মাল কিছু আশা করেন না। তো নীরব আমার বন্ধু নীরব, এবং সাইম আমার জুনিয়র ফ্রেন্ড আমি বলবো। এই হচ্ছে আমরা 3 জন, এই হচ্ছে সায়েম, এই হচ্ছে আরজে কিবরিয়া, আর এই হচ্ছে নীরব। 2007 সালের চ্যালেঞ্জ 2007 সাল, এবং আজকে 18 বছর পর আমরা আমাদের মনে হয় এরকম একটা পোজে আরেকটা ছবি তোলা উচিত। আমি তুলবই, এটা তো বলতে হয় না। আমি আজকে 18 বছর আগে থেকে প্ল্যান করে রাখছি এই ছবি, এবং আমাদের ক্যারিয়ারের সাথে মিল। আমার ক্যারিয়ার 19 বছরের, তোর আরো বেশি হবে, কারণ তুই তো পত্রিকায় শুরু করছিলি। আমি জানি না তোর কত বছর। 18 বছর, 18-19 বছরের ক্যারিয়ার। ব্রেকফাস্ট, টিফিন কিংবা স্ন্যাক টাইমে মজাদার আয়োজন মানে অল টাইম ব্রেড। সো আমরা একটু শুরু করি নীরব, আমরা ফর্মালিটিস একটু করি, অল্প হলেও করি। ইয়েস স্যার প্লিজ। সেটা হলো তোর বাড়ি হচ্ছে চাঁদপুরে, রাজবাড়ি। তোর ফ্যামিলিটা নিয়ে একটু বল আমাদেরকে, অনেক দর্শকই হয়তো বা জানে না। আমার আব্বা আমার দুজনই মুক্তিযোদ্ধা, এটা তো অনেকে জানে। বড় ভাই সরকারি কর্মকর্তা, বাণিজ্য মন্ত্রণালয়ের ডেপুটি সেক্রেটারি এখন। ভাইয়ের একটা বাচ্চা, আমার একটা মেয়ে। আমার ওয়াইফ বাংলাদেশের অন্যতম সেরা অভিনেত্রী লাবণ্য লিজা। নাটকের সেটে পরিচয়, তারপরে বিয়ে থা, এবং তারপরে আমার চোখের সামনে হ্যাঁ ও সিঙ্গেলই রয়ে গেল। তুই বিয়ে শাদী করিস না এখনো? পাগল কেন, একটা থাক না গাছ, মানে মনে হচ্ছে বিগ ক্লাব। ওয়াও, এটা কি তুমি নিজের লাইফের এক্সপেরিয়েন্স থেকে বললা? তো সাইম কি মানে বিয়ে শাদী মানে কেন করলি না? বিয়ে শাদী কেন করলাম না, বিয়ে শাদী কেন করবো সেটা জিজ্ঞাসা করো আর কি। মনে হচ্ছে যে এইটার পরেই হয়ে যেতে পারে যে কোনো সময়। না কিন্তু না, তোর তো করা উচিত ছিল। মাশাআল্লাহ তুই দেখতে ভালো। তোর বলছিস যে এই বছর করে 2025 ছিল কেন বলো? এখনো তো করা উচিত। জীবনে স্বাভাবিকতার প্রয়োজন আছে তো। যেমন ধর আমি তো মোটামুটি করে তারপরে কাইন্ড অফ বাট ইউ আর পার করে ফেলছি, এরকম একটা দরকার আছে। খুব সুন্দর একটা শব্দ। জীবনে স্বাভাবিকতারই দরকার আছে, কিন্তু সংসার নিয়ে আফসোস হয় না? সংসার নিয়ে আফসোস এখন পর্যন্ত হয় নাই, কারণ আমি তো আমার বাবা মার সংসারে বরাবরই আমি মানে সংসারে ছিলাম। আমি যত জানি বাবা মারা গেছে, দুজনই মারা গেছে। টেনশন লাগে, মানে ও সংসার করে না, টেনশন লাগে কাছের মানুষজন। ভাই তুই কেন, তুমি না বলছো কমেডি শো হবে, ইমোশনাল শো হবে না? সো প্লিজ, না ইটস আ কাইন্ড অফ কমেডি লাইফ ইজ মানে আমি আমার প্রোডিউসার বলতেছিল যে আচ্ছা এই শোতে সবচেয়ে লেট করে আসছে নীরব, সবার আগে আসছে সায়েম, তারপরে আসছে আমি। তো আমারটা আমি লেট বলবো না, কারণ আমি নীরবের জন্য ওয়েট করতেছিলাম। তো ব্যাপারটা হচ্ছে যে ও বলছে প্রোডিউসারকে যে আমাকে টাইমলি ছাড়তে হবে, কারণ বাসায় গিয়ে আমার রান্না করতে হবে। হ্যাঁ, মানে ওটাকে আমি মিল বলি। সো মিলটা আমি রাতের মিলটা রেডি করতে হয় আর কি। আচ্ছা, সো নিজের কাজ সমস্ত কিছু নিজে। ও লাইফ আগে আরো বেশি করতাম, এখন কম করি। একটা মানুষ বাসায় একা, তুই চিন্তা কর কি মানে প্যাথেটিক একটা লাইফ। হাউ কাম? না, আমি একটু হোমসিক টাইপের। আমি কাজের পরে, ওয়ার্কআউটের পরে
ম্যাক্সিমাম হয়তো ফ্রেন্ডের সাথে লাগে, ফ্রেন্ডের সাথে এক কাপ চা খাই, দ্যাটস ইট। আমি অস্থির লাগা শুরু হয় বাসায় যাওয়ার জন্য। আমার প্রেমও করে না। প্রেমও করে না। না, একবারে লাস্ট ব্রেকআপ হইছে কতদিন আগে? করি না বললেও হবে। লাস্ট ব্রেকআপ হইছে কতদিন আগে? লাস্ট ব্রেকআপ নিয়ে চিন্তা আমি কিন্তু করো না। জানি, বল। বলো যে যেন আর ব্রেকআপ না হয় সেটা চিন্তা করো। ও আমাদের খুব আদরের ছিল। আমরা যদি একটু মানে স্মৃতি রোমন্থন করি, সেটা হচ্ছে যে আমাদের যে টিমটা ছিল 8 থেকে 10 জনের, যে টিমটা, আমাদের অনুষ্ঠানে বসে আমরা মিস করছি পলাশকে, এখন সুইডেনে আছে। ও ব্রাদার, আমরা মিস করছি বিপ্লবকে, বিপ্লব পাবনাতে, সে এখন বাংলা টিচার, খুব ভালো আছে। ওর ডিপার্টমেন্টের বোধহয় ও চেয়ারম্যান। বিভিন্ন রকমের যে কারো এত বুইড়া হইছি, কারো সমাজ পড়াইতো, হ্যাঁ মনে আছে? এগুলো বলা যাবে না এখানে। ওকে, আর বলা যাবে না। হ্যাঁ, আর তানিয়া তো আমার ইউটার্নের, সো তানিয়া আপা বলতেছে, নুদরা তো আমেরিকাতে, হ্যাঁ তাই, নুদরা তো আমেরিকাতে। তানিয়া কোথায় আছে আমি জানি না। নওশিন আমেরিকাতে। নওশিন তো আমাদের জুনিয়র, নওশিন আমাদের জুনিয়র, সেকেন্ড ব্যাচটা যে বলবো। নওশিনকে চিনবেন আপনারা, অভিনেত্রী নওশিন, হিল্লোলের স্ত্রী। এইভাবে পরিচয় দিলে আবার খেপে যেতে পারে। ওকে, সো নওশিন আমাদের দুজনের ফার্স্ট কো অ্যাঙ্কর। আমার বলো, দুজনের ফার্স্ট তো টেলিভিশনে ফার্স্ট হইছে, দুজন একসাথে শুরু। জেগে আছো কি? রাইট। আচ্ছা, আমরা কিন্তু রেডিও টুডে এর ফার্স্ট ব্যাচ আরজে, বাই দ্য ওয়ে। আমার চেয়ে সিনিয়র ওরা, আমি কিছুদিন পরে ঢুকছিলাম। আরেকটু ভালো করে বলো যে বাংলাদেশের ফার্স্ট ব্যাচ। হ্যাঁ, রেডিও টুডে তো বাংলাদেশে সে ফার্স্ট আরজে। তো আমি জানি না রেডিও স্মৃতি যাদের আছে, আজকের এই অনুষ্ঠানটা দেখলে হয়তো আপনারা রিলেট করতে পারবেন যে ওই সময়ে নীরব কতটা পপুলার ছিল। এই জায়গাটা আমি একটু না, আমি অতটা যাদের বয়স এখন 35 থেকে 45 তারাই শুধু মনে করতে পারবে, বাকিরা মনে করতে পারবে না। আমি বলি, আমি অতটা পপুলার ছিলাম না যতটা তুই পপুলার ছিলি, এবং সাইমও অতটা ছিল না। তবে তাই হোক করতি তুই, আমি করতাম ইউটার্নার পোস্ট বক্স 903, আর তুই করতি রাতভর গান, যে অনুষ্ঠানের নামই কোনোদিন কেউ চিন্তা করে না সেটার নাম কি হবে না হবে, কোনো রকম একটা দিয়ে রাখি, রাতভর গান, ব্যাক টু ব্যাক। এবং ওই নামটা নিয়ে ওর আপত্তি ছিল। এত বড় নাম RVG টাইপ করতে গিয়ে দিন শেষ। তুই কি জানতি যে তুই এতটা পপুলার হতে যাবি? না, এবং অনেস্টলি মানে একদম আগে বলা হয়েছে কিনা আই ডোন্ট নো, আমি কিবরিয়া তোর প্রতি খুব জেলাস ছিলাম এখনো, দুটো জায়গায়। এক হচ্ছে আল্লাহ তোকে অসম্ভব বুদ্ধিমান মানুষ বানিয়েছে, ইউ টুক এভরি সিঙ্গেল গুড ডিসিশন। না মনে হয়, হ্যাঁ হ্যাঁ, যা হয়েছে ভালোর জন্য হয়েছে। যে যার মত করে বলতেছে, মনে করে বলতেছে, আমি বলতেছি না যে পচাচ্ছে কি না। আমি অনেক ভেরি গুড সেন্স। দেখ, ডিবেটিং সোসাইটি থেকে আজ পর্যন্ত উই আর টুগেদার লাইক কয় বছর, 2001 থেকে আমরা একসাথে, আজকে 2025, 24 বছরের বন্ধুত্ব। মাঝখানে গ্যাপ আছে, শত্রুতা আছে, দুই নাম্বারই আছে, ঝামেলা আছে, ওকে, হয় এটা হয় স্বাভাবিক। তারপরে এই শোতে আসা হয়েছে একসাথে। স্টিল উই আর ফ্রেন্ড। এবং আমি বিশ্বাস করি, এখনো আমি বিশ্বাস করি, আল্লাহ মাফ করুক, যে কোনো কিবরিয়ার বিপদে আমার কানে যাওয়া মাত্র আমি সেটা দাঁড়াই। এটা তোর একটা ভালো গুণ। এটা শুধু কিবরিয়ার না, তুই যে কোনো তোর কিন্তু মার্কেটে কোনো এনিমি নাই, মানে এটা একটা খুব ভালো গুণ। তুই কাউকে নিয়ে খারাপ কিছু বলিস না, তোর কোনো ক্ষতি করলেও তুই তাকে নিয়ে সবসময় ভালো কথা, ভালো কিছু বলিস না, এটা একটা ভালো গুণ। রাইট। আমার যে প্রশ্নটা ছিল যে তুই এতটা পপুলার হবি এটা জানতে কি না? ওইটাই বলছি যে হয়েছে কি, আমি জেলাসটা কইছিলাম তখন রেডিও সবচেয়ে হিট শো, এখনো ইউটার্ন 4টা 4 PM to 8 ড্রাইভ করে মানুষ ফিরবে, ড্রাইভ শো বলে। আচ্ছা, তো আমরা হেভি জেলাস না কিবরিয়া অন দ্য হট সিট, কারণ ওর কাছে সব স্পন্সর, মানে 28 মিনিট 30 মিনিট বিজ্ঞাপন বাজানোর পর একটা গান বাজতেছে, কেন এটা নিয়ে ঝগড়া হয়েছিল, মারামারি হয়েছে। সো এটাও সবচেয়ে হিট শো। তো আমাকে যখন রাত্রে দিল, প্রথমত ধর যে আমার কথা বলাটা একটু ডিফারেন্ট টাইপের, অন্য সবার যে মতো করে আমার অনেক বেশি স্মার্ট না। আমি একটু টেনে কথা বলি, একটু স্লো কথা বলি, নিচু গলায় কথা বলি, আর সবার জেরাই তো অনেক বেশি রকিং। তো ওই সময় না আমি অনেক জেলাস করতাম। কিবরিয়া প্রথমত ড্রাইভ শোতে বসে, অনেক ভালো গলা, ডিবেট লাইভ থেকেই আই এম জেলাস অন ইউর ভয়েস অ্যান্ড টোন, দ্য থ্রো অ্যান্ড দ্য থিওরিজ, দ্য ইনফরমেশন ইউ গ্যাদার্ড, দ্য ওয়ে ইউ প্রেজেন্ট, ও মাই গড, দিস টু মাচ। পড়াশোনা করতাম, এখন তো মূর্খ হয়ে গেছি। আল্লাহ অনেক জ্ঞান দিছে, এবং তোর কাছ থেকে অনেক কিছু শেখারও সুযোগ হয়েছে। আমাদের যারা টিমমেট ডিবেটার ছিলাম, দেবাশিস রঞ্জন সরকার, আমি যমুনা টেলিভিশন নিউজ পড়ে, রাইট, যারা জানেন না তাদের, সঞ্জীব বিবিসিতে এখন বোধহয় লাস্ট টাইম শুনেছিলাম আফগানিস্তানে আছে, এখন কোথায় আছে ঠিক জানি না। আমাদের এই টিমটা আমার মনে হয় না যে আমাদের কেউ হারাইতে পারছে কেউ কোনোদিন ডিবেটে। তো আমার জেলাসি লাগতো কি যে ইস, যদি কিবরিয়ার ওই শোতে বসা যেত, সব কি দারুণ সময়। আমার মনে আছে যেদিন আমাদের স্যাক করার কথা, তার সেই দিনই কিন্তু ওই যে টিআরপি রিপোর্টটা আমরা পাইলাম। হ্যাঁ, ওই দিনই তো। হ্যাঁ, আমার সন্ধ্যা পর্যন্ত জানি যে আমার চাকরি নাই, এই একটু পরে রফিক স্যার ডাকবে আর বলবে তুমি যাও খালাস। সেই দিনই সন্ধ্যার পরে হচ্ছে মিটিং এর টিআরপি রিপোর্ট। মজার গল্প আছে, আমি জানি না আজকে এমডি রফিকুল সাহেব বেঁচে আছেন কিনা, বেঁচে আছেন, স্যারের জন্য সবসময় দোয়া করি। আমাদের যিনি
এক্সিকিউটিভ ইসি ছিলেন, মানে এক্সিকিউটিভ ডিরেক্টর ছিলেন ইডি স্যার, আমাদের শাকিব মঞ্জুর, আল্লাহ তাকে best wishes বলুন। বেঁচে নাই, কবিতা মারা গেছে। দুজনই আমাদের খুব শ্রদ্ধেয় জন। আমরা এই অনুষ্ঠানের মাধ্যমে স্মরণ করতে চাই অনিল চন্দ্র, এবং শামস ভাই, এসি রয়, শামস শামসুমন ভাই পরবর্তীতে, জাহিদ বাবুল। জাহিদ বাবুল, সো আরো অনেকেই আছেন। তো ফ্যাক্ট হচ্ছে কি, মানে ওর যে রিপোর্টটা আসলো আমার মনে আছে এখনো, তখনও এমডি স্যার আমার সামনে, আমাকে এবং তানিয়াকে খুব পছন্দ করতেন উনি, দেখে বলতেছে যে রাতভর গানে 1 নাম্বার, ও কি করে রাতের বেলায়? এবং আমার স্টিল মনে আছে তানিয়া পাশ থেকে বল, স্যার মোমবাতির জামায় পড়লে সেই থেকে মোমবাতি কিভাবে তুলবে সেটা টিপস দেয়। ও তাহলে তোমরাও দাও, তোমরাও tips দেওয়া শুরু করো। তো নীরব ওয়াজ দ্যাট পপুলার। এবং আমার মনে আছে যে ওই দিন আমার চাকরি চলে যাওয়ার কথা ছিল। হ্যাঁ, আমাকে একদিন বলছিল আই হেট হিম, কিন্তু তোকে রাখতে হবে। না, ওকে পছন্দ করতো না, বাট হ্যাঁ। বাউন্ড টু। হ্যাঁ। এবং ও দেখতাম চুপচাপ আসতো, এসে কারণ আমাকে ম্যাডাম পছন্দ করতেন, ম্যাডাম অনেক আদর করতেন। মিটিং আসতো না, বলছি স্যার আই হেট হিম। ম্যাডাম ওকে আদর করতো, আমাদের সবাইকে আদর করতো। পলাশকে, এবং নীরব ও আরেকজন ছিল আমাদের সাইফি, সৈয়দ সাইফি। ওয়ার্ল্ড মিউজিক বোধহয় করতো। Right. ফ্যাক্ট হচ্ছে নীরব কতটা পপুলার ছিল আমি আপনাদেরকে বলি। রেডিও ইন্ডাস্ট্রিতে নীরবের মতো পপুলার কোনো আর্জের আমার দেখা মতো হয় নাই। নীরবের বাসার বেডশিটটা গিফট আসতো, নীরবের বাসার রান্নাবান্না সপ্তাহ ধরে রান্নাবান্না করতো না, ফ্রিজ জুড়ে রান্না থাকতো। নীরবের যা যা লাগবে, মানে একমাত্র বিশেষ কিছু বস্ত্র ছাড়া বাকি সবকিছু গিফটার। ওটা কি করে জানো যে পায় নাই? হ্যাঁ, ওইটা কি করে জানো যে পায় নাই? আরো আছে, আমি গেস করছি, আরো আছে, এমন আছে আমার নামে অনেক গিফট আসছে, খুলতাম, খোলার পরে প্লিজ নীরবকে দিয়ে দিও। হ্যাঁ, লেখা তুমি করে না, আমার লেখা থাকতো, মানে ওরা আবার তখন তো ফেসবুকের সময় ছিল না, ইমেল ছিল। একটা হইতে পারে যে এই ছবি পাবলিশ করার পরে দেখছে যে এই ছেলেটা সবচেয়ে বেশি চিক না, ওরে দেয়া যেতে পারে, দরিদ্র, নিঃসহ, অসহায়। না, তুই এখানে একটা কথা আছে, তুই যে এতটা পপুলার হয়ে গেলি, এটা কিন্তু একটা ব্যাড এফেক্ট আছে, এবং তুই এটা কিছুটা পাইছিসও, ভয়ঙ্কর ভাবে পাইছি। দেখ, আমার একটা ফোনে গালি দিল বাংলা ভিশনের একটা শোতে, হ্যাঁ, যেই গালিটা আমাকে সবচেয়ে পপুলার বানাইলো, সবচেয়ে আলোচিত বানাইলো, সেই ফোনটার আগের ফোন কি ছিল জানিস? ওই ফোনের আগের ফোনটাই এই একজন ভদ্রলোক ফোন করে বললেন যে তুই তখন উপস্থাপনা আসিস নাই। আমি টেলিভিশন উপস্থাপনা আসি নাই। রাইট। আমাকে তখন বলতেছে যে হানিফ সংকেত স্যারের পরে বাংলাদেশে কেউ শুদ্ধ বাংলায় সুন্দর করে উপস্থাপনা করলে সে আপনি। হ্যাঁ, দ্যাট ওয়াজ দ্য লাস্ট কল। সেই কলটা কোনোদিন ভাইরাল হয় না কিন্তু, কারণ ওদি আমারে মাস দেওয়া যায় না। পরে যেন বহু মেয়ের জীবন নষ্ট করছো। হ্যাঁ, এইটা হেভি ভাইরাল হলো, এবং ন্যান্সি ওয়াজ মাই ফ্রেন্ড। কারণে আরো বেশি। বাট টিল আমার এখনো মনে হয়, আমি জানি না ভেতরের কাণ্ড, কিন্তু আমার মনে হয় দ্যাট ওয়াজ এ ট্র্যাপ মেড বাই সামওয়ান, আই গেজ। কেন কি তুমি দেখবা কাটতে 40 সেকেন্ড তো লাগে না, লাগার কথা না, বসে থাকার কথা প্রডিউসার হাতের লাইন দিয়ে 2 সেকেন্ড লাগার কথা কাটার, আর কল ভেতর থেকে বাইরে থেকে ভেতরে আসতে লাগে 10 সেকেন্ড ডিলে। সো কাটলে আসারই কথা না, আমারে গালাইলো, ইচ্ছে মতো গালি রিপিট করলো, তারপরে গিয়েও কাটার মনে হইলো না। বাদ দে, তুই ওই সময়টা যখন বসেছিলি 40 সেকেন্ড তুই তো শুনতেছিস, তোর অনুভূতি কি ছিল? মানে কি আমার মনে লাইভ ছিল কিন্তু আমি বলি ব্যাপারটা এখন আরেকটু বলি। হ্যাঁ, সেটা হচ্ছে আমি রেডিও ফুর্তির, তখন তো রেডিও ফুর্তিতে শো করতেছি, আমার সময় বাংলাদেশ থেকে আমার ফোন আসলো, ফোনে বললো যে এরকম গানের শো করতে হবে একটা। আমি বললাম যে আমি তো অলরেডি আর টিভিতে গানের শো করতেছি, আমি 2টা গানের শো করতে পারবো না, বৃহস্পতিবার করছি, বুধবার করতে পারবো না। আমাকে বলতে তাহলে বল বিপ্লব ভাই, বলে যে কাকে নেওয়া যায়? আমি বলছি নীরবকে নাও, নীরবকে বলো। আমার বললাম তখন নীরব আর নওশিনের নাম্বার সবসময় মুখস্থ থাকতো, বলে দিলাম। তো দেখো না, ওই শোতে আমারই বসার কথা ছিল। হি কুড বি দ্যাট পপুলার। না, দরকার নাই, না, ওর নামে কিন্তু আগে কোনো স্ক্যান্ডাল নাই, ওর তো সম্ভব না তো। অনেকের দিয়ে অনেক কিছু হয় না, কিছুই না, সম্ভব না, এটা কি বলে? না সম্ভব না। হ্যাঁ, আছে আসলে টেলিভিশনে সবার আগে শুরু করছে। হ্যাঁ, নওশিনের সাথে আমাকে মাঝে মাঝে নওশিনের ছোট ভাইকে নিয়ে সে বসেছে, নওশিনের সাথে শুরু করলি না? আমি ওটা বলছি, আমাকে যেমন সাংবাদিকরা বলেন কিছু একটা বলেন, কিছু একটা প্রকাশ করেন, আমরা কিছু লিখি, এমন করেন কেন আপনি? কিছুই বলেন না, মানে আপনার কিছুই নাই আপনার বলার মতন, আপনার নিয়ে ওর কিছুই নাই, কিছুই বলার মতো নাই, যে কিছু একটা হিংস দেন যে প্রেম করছেন বা ব্রেকআপ হয়েছে বা জীবনে কিছু। নওশিনের পরে তুই কার সাথে করলি শো? হ্যাঁ, আমি তুলের সাথে ছিল না, নরমাল সব, আমার সব ম্যাক্সিমাম ছিল হচ্ছে নওশিন, মুনমুন, নাবিলার সাথে তুইও করছিস। নাবিলার সাথে বোধহয় আমার সবচেয়ে বেশি করা, সবচেয়ে বেশি। হ্যাঁ, আমার নওশিনের সাথে আমি প্রায় 151টা এপিসোড করছি। নাবিলা জেগে আছো কি? জেগে আছো 183টা এপিসোড ছিল, 151টা নওশিনের সাথে করছি আর কি। ওকে, আর টিভিতে। হ্যাঁ, ওই যে তখনকার সময় যেটা হতো,
মানে প্রথম টেলিভিশনে আসার পরে তখন তো আমি টিং টিং একদম শুকনা, তো আমি যার সাথে পাশে দাঁড়াতাম ছোট ভাই লাগতো। আমি জানি একটু পরে কোয়েশ্চেনটা তোমার আসতে পারে, জিম কবে থেকে শুরু হলো এসে, আমার ওয়ার্কআউটটা কবে থেকে মানে আমি প্যাশনেট হলাম, বা প্রথম থেকে প্যাশনেট না, ইচ্ছা করে। আম্মা কেমন করে যায় বলো, আম্মা সবাই এক কথা, এই তুই আর তোর বড় এই যে পাশে যে বড় মেয়েটা বসে তুই বেশ ভালোই শো করে। তো নরসিংকে একদিন বললো, এই তোদের শোটা কিন্তু বেশ ভালো হয়, তুই আর ছোট ভাইটা শো করছিস বেশ ভালো লাগে। আমি যে জায়গায় যাই সবার এক কথা, মানে নরসিং আমার সেম এজ, এক বছরের বড়, নাবিলা আমার সেম এজ, মুনমুন আমার চেয়ে বেশ ছোট, কিন্তু সবার কাছে আমাকে বলতো যে ও সবকে ছোট লাগে, সায়ামকে সবার চেয়ে ছোট লাগে। তোরে তো ছোট লাগে বলছে, আর আমার ক্ষেত্রে কি হয়েছিল, আমার টেলিভিশনের প্রথম অভিজ্ঞতা, আমি যখন আরজে চ্যানেলকে ডাকছিল, আমি জানি না এটা প্রচার করবে কিনা, চ্যানেলতে ডাকার পরে ওই আমাদের শ্রদ্ধেয় কেকা ফেরদৌসির শোতে, আমি বলি নাই কোথাও এটা, আমি আজকে বলি, সেটা হচ্ছে ওই রেডিওর প্রেজেন্টার, তারপরে হচ্ছে টেলিভিশনের প্রেজেন্টার, নিউজ প্রেজেন্টার, এদেরকে ম্যাচ করে করে একটা গেমস, ঈদের আল্লাহ ওইটা ফার্স্ট হইছে, আমি গোল্ড পাইছি একটা। ওটা আমার পরে গেছিস, গোল্ড আমি সবার আগে গেছি, আমাদের টুরে থেকে সিলেক্ট করে দিয়েছিল তুই যাবি। তো যাওয়ার পরে ওই ম্যাচ হলো, তো ওই সময়কার চেহারা আমি মনে হয় ছবিটা আরেকবার একটু দেখালে দেখাবেন। আর আমার অপোজিটে পড়েছিল যে সে ওই সময়ের সবচাইতে পপুলার হলো মডেল, আমার থেকে প্রায় আরো 6 ইঞ্চি লম্বা, আর আমি হচ্ছে এরকম। তো আমার অপোজিশনে যে বসেছিল সে আমাকে তার মডেলকে ইশারা দিয়ে বলতেছে, ওতে তো হাসি এবং তখন আসলে বুঝতে পারলাম যে না, টেলিভিশন জায়গাটা আসলে আমাদের জন্য না, মানে আমার জন্য না স্পেশালি। এখন তো আমাদের মধ্যে সবচেয়ে বেশি ফিট মাশাআল্লাহ। আমি জানি না আমি কতটা ফিট, বাট টেলিভিশন জায়গাটা আমাদের জন্য না। এবং পরবর্তীতে যেটা হয়েছে যে আমি ওই কথাটা অ্যাড করতে চাই, আমি ভুলে যাবো হয়তো, যে প্রসঙ্গটা ছিল ফোন কলের, এর 6 মাস পর পর্যন্ত কিন্তু আই ওয়াজ অন এ সিঙ্গেল রুম, সিঙ্গেল ক্যাবিনেট, আমি লক ছিলাম। সাইকোলজিক্যালি অনেক বড়, সাইকোলজিক্যালি আই ওয়াজ ড্যামেজড। আমার খেয়াল আছে একটা তোর কি এমন হলো দেখে আমি জড়ায় ধরছিলাম যে ওর চেহারা দেখে বুঝতে পারতেছিলাম 6 মাস আমি ঘর থেকে বাড়াই নাই। তুই তখন রেডিও টুডেতে না, তাহলে আই ওয়াজ নোওয়্যার। না, ও তার কিছু থেকে রেডিও থেকে ও বের হইছে। হ্যাঁ বের হইছে না, আমার চাকরি থেকে বের হ্যাঁ হইছে ওইটাই আর কি। আচ্ছা, তো এই জন্য আমি বলছি কেন বললাম, কারণ আমি এমডি রে গালি দিছিলাম, খুব সিম্পল হিসাব। কারণ হচ্ছে যে ভাই একটা গানের পরে 32 মিনিট আমি বিজ্ঞাপন চালাইছি, তারপরে আরেকটা গান চালাইছি, আমার পাবলিকের প্রতি দায়বদ্ধতা আছে। আমি বলছি এরকম করে চালাইলে আপনার রেডিও চলবে না। তখন তুই হেড অফ দ্য স্টেশন, আমি হেড অফ দ্য স্টেশন, আমার বলার রাইটস আছে। আমি বলছি এরকম করলে রেডিও চলবে না, কারণ পাবলিক আপনাকে চিনে না, আমাকে চিনে। তো আমি তাদের হয়ে বলছি যে ভাই এরকম করেন না, বাতলামি করেন না। কিন্তু ওই 6 মাস তুই যখন মানে নিজেকে আইসোলেট করে ফেললি, ও মাই গড, আল্লাহ মাফ করুক, আমার শত্রুকেও যেন কোনোদিন এরকম বিপদে মানুষ না ফেলে। ওটা তো ভীষণ একটা ট্রমা না, একটা যে কোনো মানুষের জন্য। 3বার আমি লাইফে চিন্তা করছি আমি সুইসাইড করব। তার মধ্যে ওটা একটা, মানে ওই সময়ে 3 টাইমস আমি ফ্যানের দড়ি বাঁধছি কিন্তু আমি মরি নাই। মানে লাস্টলি গিয়ে আমার মনে হচ্ছে না, আল্লাহর কাছে কি জবাব দিব গিয়ে। ব্রেকফাস্ট, টিফিন কিংবা স্ন্যাক টাইমে মজাদার আয়োজন মানে অল টাইম ব্রেড। আমাদের যে পরিচয়টা দাঁড়ায় গেল যে আরজে সায়েম, আরজে নীরব, ইভেন আমি যে কাজগুলো করি, এই আরজে শব্দটা থেকে বেরোতে পারলাম না, এবং সারা জীবনে কোনোদিন আর বের হওয়া সম্ভব চাইও নাই কোনোদিন। যতবার বলছে আমি খুব ভালো লাগে, প্লিজ এটাই বলবেন। আমি অনেক চেষ্টা করছি, আমার বংশ পরিচয় লাগাইছি একসময়, নীরব খান লাগাইছি। আমি চাইতাম না যে আরজে নামটা আমার সঙ্গে থাকুক। আমি সিরিজ করো, আমি এখনো চাই না, আমি চাই না রিলিজিয়াস পার্সপেক্টিভ থেকে চাই না, বাট অন্য কোনো বিষয় না। কারণ আমি মরে যাবো, লোকজন আমাকে চিনবে, রেডিও জকি কি করতো, গান বাজাইতো, এই ফিল্ডটা নিয়ে আমি যাইতে চাই না। কিন্তু সামহাও মানুষ চিনে ফেলছে, এই জায়গাটা নিয়ে আসলে আর কিছু করার নাই। অনেক ডলছি আমি যখন সিনেমা করতে গেলাম দেখি যে যারা খান এখন তাদের কারো বংশে খান নাই, কিন্তু খান লাগাইছে, আর আমার তো বংশে খান আছে। আমি চেষ্টা করলাম লাগাইতে, না হইতাছে না। মানে আমরা জীবনে যাই কিছু করি না কেন, রেডিও দিয়েই মানুষ আমাদেরকে চিনবে, অথচ আমরা কেউ চিন্তা করি না এই যে আমরা রেডিওতে ক্যারিয়ার করবো। আমি তো কোনোদিন চিন্তাই করি নাই, একেবারেই না। আমি ছোটবেলায় জীবনে সবকিছু করছি, গল্প, কবিতা, এই সেই সবকিছু করছি, জীবনে একটা জিনিস করি না। ইউ আর সো ক্রিয়েটিভ, একটা জিনিস করি না জীবনে, খুব ভালো আর্টও করে। হ্যাঁ, স্টেজে দাঁড়ায় আমি উপস্থাপনা করি না, খুব আফসোস ছিল। মানে আমি তো কালচার ইয়েতে করতাম, কচিকাঁচা মেলা করতাম, আমি কিন্তু সবাই চান্স পেতাম, আমি চান্স পেতাম না, আমি খুব মন খারাপ করে থাকতাম। মানে গানে নিচ্ছে হয়তো কোরাস গানে করতেছি, কবিতা আবৃত্তিতে সারা জীবন ফার্স্ট হয়েছি, পেইন্টিংও ফার্স্ট সেকেন্ড হয়েছি, স্কুলে হোক, একাডেমিক হোক, বাংলা একাডেমি হোক, শীর্ষ একাডেমি হোক, একটা জিনিস করতে পারিনি, আফসোস। আল্লাহ কি মিলাই দিচ্ছে, অথচ আমার রেডিওতে যাওয়ার কথাই না। আমি মানে ভালো কোথাও চান্স পাইনি, বইয়ের চান্স পাইনি বলে জগন্নাথে ভর্তি হয়েছি অ্যাকাউন্টিংয়ে বলে, সেটা আমি মেনে নিতে পারতেছিলাম না। তোর আমি খালি, ও তো জানে, তুমি তখন পরিচয় না, ও জানে, আমি তখন ফুলা রোডে ঘুরতাম, বসে থাকতাম বাবুঘরের মতন, ক্লাসের নাম করে ব্যাগ নিয়ে ফুলা রোডে ঘুরে বিকালবেলা চলে যেতাম বাসায়।
হ্যাঁ বাসায় বলতাম ক্লাস করতে আসি। ওই করতে করতে আমার রেডিওর জন্য আমাকে বলছে যে তোমরা যাও, ওখানে বেশ স্ট্রং স্ট্রং কিছু ছেলে পেলে আছে, কিবরিয়া, পলাশ, নীরবেরা আছে, তুমি কিন্তু পারবে না। কে বলেছিল? রূপা চক্রবর্তী। ও রূপা চক্রবর্তী। চক্রবর্তী বলতে তুই যা, তোর এক্সপেরিয়েন্স হবে, আরো বেশ কয়েকটা রেডিও আসতেছে বাংলাদেশে, পরের 2-1টার মধ্যে তোর হয়ে যাবে। হ্যাঁ, সো ফরচুনেটলি হয়ে গেছে প্রথমটাতেই। আমি মানে কখনো থ্যাঙ্কস টু ভাবতে পারি রূপাদি, উনি না ডাকলে আমরা সব এক হইতে না না কখনোই হইতে পারতাম না। আমারটা অবশ্য অন্যভাবে যাওয়া, পলাশের মাধ্যমে। তোর তো পলা, তুই তো প্রথমে ছিল এবিসিতে। হ্যাঁ এবিসি, যেটা তো আমার প্রথম আলো ডাকছিল ইয়েতে হ্যাঁ, রূপাদি। এবং তারপরে তো তোর ক্যারিয়ার শিফট করে এদিকে আসা। টেলিভিশনে যাওয়া তোর প্রথম আরজেদের মধ্যে? না, ওর প্রথম। না, নীরবের চেয়ে তুই ফার্স্ট। বাংলা ভিশন দিয়ে আমি রেডিও টিভি একসাথে শুরু করলো না? ইটিভি তুমি প্রথম শুরু ও ইটিভি, রাইট, ইটিভি হচ্ছে আমার খবরটা মনে আছে। আচ্ছা, Campus, আমরা খুব campus. জেলাস ছিলাম ওই সময়টাতে। নীরব সাইম টেলিভিশনের শো করে, না আমরা কিছু করতে পারলাম আমার না। খেয়াল আছে ও যখন শো শুরু করলো, আর ও তো আমাদের রেডিওর কিন্তু সব রুল ব্রেক করছে, ও রুল ব্রেকার কিন্তু ও। আমি অতিরিক্ত রুল মেইনটেইন, না স্যার যদি কিছু বলে, স্যার যদি কিছু বলে ছবি আমার পাবলিশ খেয়াল করা আছে, যাবে না। আমার এক সপ্তাহে হাজার হাজার মেইল আসতো। আমি জানি না যে আপনারা এটা বিশ্বাস করবেন কিনা, আমাদের দিস ইজ বিয়ন্ড, মানে আমরা তখন এখন মেইল চিন্তা করলে করা যায় না। প্রিন্ট দিতাম প্রিন্টারে। রেডিও টুডের ইতিহাসে আমি যদি ভুল না বলে থাকি, 1-2 মাসের স্যালারি হয়েছে শুধুমাত্র টেক্সটের টাকা দিয়ে, এসএমএস, আপনারা যে এসএমএসটা করতেন। পরবর্তীতে এটা সম্ভবই না, ওই সময় 2 টাকা 2.5 টাকা করে ছিল একটা টেক্সট। এবং মেইলের যদি কথা বলি, পুরো সপ্তাহে আমরা মেইল পেতাম, মানে আমি আমার সাথে মেইল পেতাম 4টা-5টা। তার মধ্যে এখনো মনে আছে মুন্না ভাই নামে একজন ছিল, ও রেগুলার মেইল করতো আমার সাথে কথা হয়। সবাই মুন্না ভাই নামে রেগুলার মেইল করতো। আর ওর একটা শোতে মেইল আসতো, ওর এক রাতের বেলা বসে থেকে শো করছে, এই সময় মেইল আসতো প্রায় 1 থেকে 1.5 হাজার। এখন চিন্তা করা যায়, মানে ওর আগে তো আমার শো ছিল, মেইল করতে আমার হলে মেইল শোতেই ওর খুলতে হয়। মেইল আসা শুরু হয়ে যেত। হ্যাঁ। তা আমি বলতাম যে আমার টাইম এখন চলতেছে, তারপরে নীরবের তো লাস্ট 1 ঘন্টা দেখা যেত মানে ওর শো এর মেইল আমার কাছে আসা শুরু হয়ে গেছে, যেহেতু টাইম অনুযায়ী ছিল। একটা জিনিস আমার আনন্দের স্মৃতির মধ্যে আছে কি, এসএমএস করতো না, 2-2বার গ্রামীণ ফোন ক্র্যাশ করছে সার্ভার, ওই যে এসএসএল দিয়ে ঢুকতো তখন এসএমএস। মানুষ কি পরিমাণ ক্রেজি ছিল। আমার তো মনে হয় এই মাত্র কিছুদিন আগের গল্প। 3 ঘন্টায় মানে একবারে বোধহয় ঢুকছিল কয়েক লাখ টেক্সট। তারপরে আমি রেডিওতে রাতের বেলা শো করছি, আমি এবিসিতে হ্যালো 8920 জীবনের গল্প, বা যে ট্রেন্ডে আমি এখন কাজ করি সেটা আমার ওই অভিজ্ঞতা আমি পেয়ে আসছি। কিন্তু আমি নীরবের এই টাইমটা মিস করি, এবং আমার কাছে মনে হয় যে ওইটা যদি আমি পেতাম, আমি জানি না, মানে নীরব আমি তোকে আন্ডারমিন করতেছি না, তুই ডেফিনেটলি ইউ আর সো ক্রিয়েটিভ, এবং একসময় তুই প্রায় হারাই যাচ্ছিলি, সেখান থেকে তুই এবার বুস্ট করে ব্যাক করছিস। ও বারবার ব্যাক করছে, কিন্তু বেশ এটা একটা বিশাল ব্যাপার। সোশ্যাল মিডিয়াতে তুই এখন অনেক প্রিভিলেজড, বাট আমি যদি পপুলারিটিটা পেতাম তোর সময়ের পপুলারিটি, বাট আমার কাছে মনে হয় যে তুই যে ভুলগুলো করছিস সেগুলো আমি করতাম কিনা, এটা নিয়ে আমার এই জন্য তো তোমাকে বললো তুমি ইন্টেলিজেন্ট। ইট ইজ, এন্ড আমি অনেক বেশি সম্মান করি। আমার কাছে মনে হচ্ছে তোর ক্ষুধা লাগছে 1 প্লেট ভাত খাওয়ার, তুই পুরো রেস্টুরেন্ট পেয়ে গেছিস, তুই কি করবে তোর মাথা ঠিক নাই। তুই জাস্ট ভাই, আমি একটা গ্রামের পোলা, জীবনে কোনদিন সবাই আমাদের ফ্যামিলিতে কিন্তু কেউ নাই, আমাদের কিন্তু এগুলো হ্যান্ডেল করতেই পারার কথা না। আর আমার কি হয়েছে, আমার কোনো চাহিদা নেই তো লাইফে, টিল আমার কোনো চাহিদা নেই। আমি এবার ঈদে নিজের জন্য একটা জামাও কিনি নেই, আল্লাহর মধ্যে সবার জন্য কিনছি, আমার জন্য আমার কোনো আগ্রহই নেই। পুরুষ মানুষ হয়ে গেলে এরকমই হয়। তো হয়েছে কি যে ধর ফেম হয়েছে, মানুষ আমার দেখতেছে, কথা বলতেছে, ছবি তুলতেছে, আমার এখনো নিজের কাছে কেমন, আচ্ছা ডিল আমি কিটা। তুমি খেলা তুমি মানে ভিকারুনস স্কুলে গেছিলাম, ওদের সায়েন্স ফেয়ার বন্ধ করে দেওয়া হয়েছিল, এত পপুলার। বইমেলা বন্ধ করা হয়েছিল, বইমেলা বন্ধ করে আমিও খুব বাজে অভিজ্ঞতার মুখোমুখি হয়েছি। বইমেলাতে ওই জিনিসটা আমাকে বের করে দেওয়া হয়েছিল। আমরা গেছিলাম বইমেলা বন্ধ করে দিয়েছিলাম, সরি ফর দ্যাট। 5টা আমি গেছিলাম যে আমরা 5টা থেকে 6টার মধ্যে, 4টা থেকে 5টার মধ্যে থাকবো শুক্রবারে। পরে কয়েকটা 7টা স্টল ভেঙে ফেলছিল, মানুষ এসে ভিড় করে, তারপর দেখা যায় এসে পুলিশ বা কেউ এসে র্যাব এসে আমাদেরকে বলছে আপনারা চলে যান। পরে আমরা বের হয়ে যাই, ডাসে গিয়ে বসেছিলাম অনেকক্ষণ। বেশি পপুলারিটি কিন্তু মানুষের জেলাসি তৈরি করে, হেটার্স তৈরি হয়। ও মাই গড, তুই মনে হয় ফেস করছিস। আমি সবচেয়ে বেশি ফেস করছি। আমার এখনো 1200-র উপরে ফেক প্রোফাইল আছে আমার নিজের নামে লেখা, টিল 1200-র উপরে ফেক প্রোফাইল, যদিও আমার দুইটাই ভেরিফাই করছি আমি রিসেন্ট বাধ্য হয়ে। সেকেন্ড হচ্ছে আমার নামে হেট ক্লাব ছিল, প্রথম হেট ক্লাব ছিল, ওরে বাপ রে বাপ। ফেসবুকে এখন এগুলো করা যায় না, বাট ওই সময় হেট ক্লাব ছিল, ওরে ডেঞ্জার। আমি কি করতাম জানিস, আমি এবিসিতে বসে বসে যখন আমার এন্টারটেইনমেন্ট দরকার হতো, আমি হেট ক্লাব খুলে বসতাম, কি সুন্দর পড়ে মানে এখন হইলে তো হাসতাম, কিন্তু সেই সময় তো কষ্ট লাগতো। ধর স্যানোরার উপরে আমার ছবি দেওয়া, কি রে বেটা কি করলে এটা এত। এবং আমার যেটা হইতো, এক পরপর তো শো ছিল বাকি রেডিও, তো বের করে রাখার দরকার। পিপল আর সো ক্রিয়েটিভ। এবং ফার্স্ট কথা, নীরব যা করে তুমি কি তাই করো। আমার জীবনে
4-5 বছর মানে 2006 থেকে 2012 পর্যন্ত মানে রেডিও টুডে ফুর্তি ওই সময়টা আমি সবচেয়ে বেশি শুনছি। আচ্ছা তোমরা কি সবাই একই রকম? তোমরা কি সবাই একই রকম করো? মানে কষ্টটা কই লাগে ধর যে যদি আমাকে চিনে কেউ একটা বাজে কথা বলে নিতে রাজি আছে, আলহামদুলিল্লাহ। না না, ও কিন্তু মানুষ হিসেবে আমি তখন একটা কথা বলতাম, আমাদের যে লাইফস্টাইল যে কাজ করে, আমরা আসলে শো করতাম, শোয়ের বাইরে তো আমরা শোয়ের কাজই করতাম রেডিও। একজন 24 ঘন্টা আমাদের যে ম্যানেজ করতে হয়, ওইটা করার পরে শয়তান হওয়ার জন্য অনেক টাইম থাকতে হয়, ওই টাইমটাই ছিল না। এবং এখনো তুই এই ব্যবসায়ী, কিবরিয়ার নিজের প্ল্যাটফর্ম, আমার নিজের, আমরা মনে হয় যে আমরা প্রত্যেকে এখনো 16-17 ঘন্টা কাজ করি, ভয়ঙ্কর তিনজনই। আপনি দেখেন আমাদের বন্ধুত্ব প্রায় 20-22 বছরের, আপনার মনে হইতেই পারে যে ওইখান থেকে এইখানে কেমন করে আসলো, বাট যারা এখন দেখতেছে সবাইকে বলতে চাই ভাইরে, প্রত্যেকটা মানুষ এখানে যারা কাজ করে 16 ঘন্টার উপরে পরিশ্রম করে। আপনারা কয়জন আছে নিজের বুকে হাত দিয়ে দেখাইতে পারবেন? আরো মজার ব্যাপার হচ্ছে আমাদের তিনজনই সম্ভবত রিলস দেখি না, আমরা রিলস বানাই। সময় কই আমাদের সময় এইটা মানে ডেফিনেটলি আমি আমার জীবনে কারো কোনো, আমি বারবারই বলি, আমি কারো পপুলারিটি থেকে কখনো জেলাস ফিল করি নাই, কিন্তু নীরবের পপুলারিটি থেকে জেলাস ফিল করতাম। আর আমি তোর বুদ্ধিতে বিশ্বাস করি। আর একটা জিনিস যেটা হয়তো যে মানে নীরবের সাথে আমার স্মৃতিটা কেমন, নীরব এবং আমি ধরেন আমি ডিবেট করতে গেলাম ঢাকা ইউনিভার্সিটি ডিবেটিং সোসাইটির, আমি মহসিন হল ডিবেটিং ক্লাবের কথা বলবো। আমি যখন প্রেসিডেন্ট, ও তখন সেক্রেটারি, আমি যখন সেক্রেটারি, ও তখন অর্গানাইজিং সেক্রেটারি। ও জার্নালিজমে পড়তো, আমরা একই ব্যাচ, আমি পাবলিক অ্যাডমিনিস্ট্রেশনে। আমার মনে আছে আমি নীরব ঘুমায় থাকতো, ওকে তুলে তুলে নিয়ে যেতাম, যাই আজকে যাইতে হবে, এটা করতে হবে, এটা করতে হবে। তো এবং টিল আমি ওর চোখের ভাষা বুঝি। তো এবং নীরবের সাথে একসাথে কাজ করা, তো এই নীরবকে আমি খুব ভালো করে ক্লোজলি দেখতাম। কিন্তু এই নীরব ওর ব্রেনের ডেপথটাও আমার সামহাও, যেহেতু ডিবেট করতাম, ও কি করতে পারে, কোথায় কি বলতে পারে, কোন পাঞ্চটা দিতে পারে, কোথায় ফল্ট করতে পারে, আমার আইডিয়া ছিল। কিন্তু ও আমার সামনে দিয়ে আকাশ পরিমাণ পপুলার হয়ে যাচ্ছে, আমি সারাদিন কাজ করার পরেও 2জন মানুষ আমাকে চিনতেছে না, আমি নিতে পারতাম না ওই সময়টাতে, ট্রুলি আমি নিতে পারতাম না। ঠিক আছে, কিন্তু তোর অনেকগুলো আপস অ্যান্ড ডাউন গেছে, আমারও গেছে, মানুষ জানে, ব্যক্তিগত জীবন থেকে শুরু করে সব জায়গাতেই। বাট আমরা চাইলেও লুকাইতে পারবো না কিছু, হ্যাঁ, আল্লাহ ওই যোগ্যতা আমাদের দেয়নি। যেমন আমার কাছে মনে হয়েছে যে তোর আরো বেশি মানে চিন্তা ভাবনা করে স্টেপ ফেলাটা উচিত ছিল, যেটা আমারও হয়তো প্রয়োজন ছিল। যেমন এই যে জেলে যাওয়ার ব্যাপারটা আমি যদি বলি, কিউ নাকি যেন একটা ছিল, মানে এটা কি খুব দরকার ছিল? তুই তো খুব ভালো কাজ করছিস। আমি তখন সিটিএফএম এ চাকরি করি, রিপন আমার অনেক দিনের প্রোডিউসার, নাটকের প্রোডিউসার, আমি নাটকের অ্যাক্টিং করতাম। আমার বন্ধু টাইপ বললো আয় না আমার সাথে একটু কাজ কর, একটা ভালো কাজ হইতেছে। আমি গেলাম, দেখলাম যে অনেক মানুষ, কোটি কোটি মানুষ, সবাই কাজ করতেছে, আমি চাকরি করলে অসুবিধা কি? গেলাম চাকরি করতে, ঘটনা ঘটলো এরকম। মানে তুই কেন জেলে, আমরা যদি অন্যান্য প্ল্যাটফর্মও দেখি, ওইখানকার যারা ফাউন্ডার তারা গেছে, তুই মার্কেটিং এ ছিলি। আমার কি ধারণা, ধামা চাপা দেওয়ার জন্য একটা ফেজ দরকার হয়। ধরো আমার সময় তাহসান ভাইরেও ধরতে পারতো, ধরে নাই, কিন্তু তাহসান ভাই বড় মাছ, তাহসানকে ধরবে না। তারপর থাকে ফারিয়া, ও মাঝারি মাছ, ওরে ধরবেন। আমি সবচেয়ে ছোট ছিলাম, আমি সবচেয়ে বিনয়ী, আমি সবচেয়ে কম মেনটেন করার লোক। আমি তো সে একটা ফেজ ধরলে জিনিসটা ধামাচাপা হয়। ধরো সেই সময় দেখবো যে কয়দিন পর পর নতুন নতুন ইস্যু আছে, একটা ঢাকতে আরেকটা ইস্যু আছে, একটা ঢাকতে আরেকটা ইস্যু আছে। রিপনরে ধরলো 3 দিন পরে, তার আগে ধরলো আমারে বাসায় ফোনও করছে কিন্তু পুলিশ, যে ভাই আমরা আসতেছি, মানে বুঝাইতে যে আমি জানতে একটু সরে যাই। আমি তো যাইনি ভাই, আমি মনে করি যে সঠিক জিনিসটা মানুষের জানা দরকার। আই ওয়াজ অ্যান এমপ্লয়ি, তাও আমার পার্মানেন্ট হয় নাই চাকরি, আমি এখনো 1 মাসের বেতন পাই, আমরা দেয় নাই। কিন্তু কি আমি বলি একটু, আমি তো আমার একটা অভ্যাস আছে, আমি হচ্ছে যে আমি কাউকে ডিরেক্টলি না বললেও ইনডাইরেক্টলি বলার চেষ্টা করি। তুমি যখন একটু জয়েন করছো তখন আমি জানি না, আমার তখনই মনে হচ্ছে ইট ওয়াজ এ রং ডিসিশন। এবং আমি আফতাবের মাধ্যমে বলছি যে মামা একটু বলি সরে, যে মানে সামহাও তখন তো আরও কয়েকটা নিয়ে কথা হচ্ছে, আমি ও কিন্তু রং ডিসিশন নিতেছে। এবং ও যেহেতু জব করতেছে, অন্যরা তো মানে অ্যাম্বাসেডর বা ব্র্যান্ড অ্যাম্বাসেডর এই টাইপের, ও যেহেতু জব করতেছে ও কিন্তু এবং এই জায়গাগুলোতে ফাঁসবে। চাই না, আমার 6 সেন্স অনেক ভালো, আমার 6 সেন্স আমি ধরে না। এবং সবচেয়ে ভয়ানক হচ্ছে বিচারকদের সামনে, মাননীয় বিচারকদের সামনে গেলাম, কোনোভাবে আমি জড়াই না, কিন্তু রাখতে হবে, আপনাকে এখন দেয়া যাবে না, ছাড়া যাবে না। কিছুদিন পরে। কতদিন ছিল তোর জেল জীবন? 52 দিন। 52 দিন জেলের মধ্যে? ইট ইজ। এবং আমি অলওয়েজ বলি এই কথাটা, আমার মানে আই ফিল ব্যাড, আমার তখন মেয়ে সবেমাত্র কথা বলা শিখতেছে। ওরে খোদা, মানে আমি জানি না, আমার বুকটা কেটে দিলেও হয়তো আমার এই ক্ষত কোনোদিন পূর্ণ হবে না। যে ধর আমি আমার মেয়েরে জড়াই ধরতে পারতাছি না, কিবরিয়া, আমি আমার পুতুলটারে জড়াই ধরতে পারতাছি না, এবং ওরা আমি চুমু দিতে পারতাছি না, মানে আমি ওর গায়ের গন্ধ পাইতাছি না। আমি না, আমার এই ক্ষতিটা যারা করছে আমি কোনোদিন মাফ করবো না। আমি আল্লাহর কাছে বলে রাখছি, আল্লাহ দেখো, ইউ ডু হোয়াট দ্য বেস্ট, কিন্তু
আমার ওই সময় যে ধাক্কাটা পাইছি, আমি ওই সময় যে কষ্টটা পাইছি, হয় না যে আমি আমার বাচ্চাটা আমি হাতের উপরে নিয়ে ঘুমাইছি, ওর প্রতিটা নিঃশ্বাসের গন্ধ কিন্তু আমি পাই, এবং আমি এখনো অভ্যস্ত আমার এবং আমি যেটা দেখলাম তোর ওয়াইফ সে রাস্তায় দাঁড়াইছে প্ল্যাকার্ড নিয়ে, কারণ ও জানে যে আমি কোনো ফল্ট করি নাই। আমি চাকরিজীবী মানুষ, আমি 2001 সাল থেকে চাকরিই করতেছি, কোনোদিনও ব্যবসা করি নাই, চাকরি করেই আসছি। তো ওই প্রতিষ্ঠানে না, ওই আরেক প্রতিষ্ঠানে। এর আগে তো আমি জানতামই না কোনোদিন যে চাকরি করলে চাকরিজীবীর নামে কোনোদিন ফল্ট হইতে পারে। ও মাই গড, আল্লাহ মাফ করুক। এবং তাও লাকিলি মানুষ জানে, মানে জানো সাংবাদিকতা নামে যা হয়, আমার এই ঘটনাটা হওয়ার আগে ভুঁইফোর একটা পত্রিকায় সাংবাদিক আমারে ফোন দিয়েছে, ভাই আমার এটা উঠায় দেন, নাইলে এটা 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 করবো। কোনো কারণই নেই পাত্তা দেওয়ার। আমি বলছি ঠিক আছে আপনার এটা করেন, মালিকের পর্যন্ত যদি পৌঁছান, আমি যদি আমার ক্ষমতা থাকে উনি আমার শুনে আমি হয়তো বলতে পারি। উনি রিপোর্ট করলেন, ভুঁইফুই সাংবাদিক, সেই পত্রিকাটা কি বলে রেফারেন্স টাইনে RTV নিউজ করলো। আমার একবার জিজ্ঞাইছোস হু আই অ্যাম। আমি সাংবাদিকতা অনার্স করা, মাস্টার্স করা, ইত্তেফাকে আমার সাংবাদিকতা করছি, আমি বোর্ডের কাগজে আমি সাংবাদিক করছি, দায়িত্বের দিনে আমি সাংবাদিক করছি, মানব জমিনে আমি সাংবাদিক করছি। আমি একটা পত্রিকায় নির্বাহী সম্পাদক ছিলাম, পত্রিকাটার নাম হচ্ছে বিনোদন, যেটা হচ্ছে অধ্যাপক ইউনুস সাহেবের ভাই চালাইতেন, জাহাঙ্গীর সাহেব ব্র্যাকের জন্য পত্রিকা। আমি সাংবাদিকতায় 13-14 বছর। এবং এটা ঠিক যে ওর একাডেমিক পড়াশোনার পাশাপাশি ওর যে ক্যারিয়ারটা, মানে ও কিন্তু নিজের খরচ নিজে চালাইতো। আমরা সবাই বাপের কাছ থেকে নিয়ে এসে চলতাম, ও চালাইতো। এবং আমার মনে আছে আমি যখন সেকেন্ড ইয়ারে আমার প্রথম কম্পিউটার কিনছিলা তুমি, বড় কম্পিউটার ছিল, প্রথম যখন আমার রেজাল্ট খারাপ হলো, আমি নীরবের কাছে গিয়ে বললাম যে দোস্ত আমি এবার কাজে ঢুকতে চাই, কারণ আমি কোনোভাবেই বোধহয় ফার্স্ট ক্লাসটা ব্যাক নিয়ে আসতে পারবো না। যদিও ফার্স্ট ক্লাস আসছে, ওটা অনেক পরের গল্প, কিন্তু নীরব আমাকে নিয়ে গিয়ে ভোরের কাগজে ঢুকাই দিল। রবিন শামস তখন হলো ওই এটা, আমি যে রবিন শামস ভিডিও দেখবে কিনা আমাদের শ্রদ্ধেয় বড় ভাই, ওই আনন্দ যে বিনোদন যে পেশা, প্রথম রিপোর্টটা হইলো ওই যে স্বাধীন বাংলা বেতার কেন্দ্র নিয়ে, কেমনে যেন তুই পার পেয়ে যেতে। কিন্তু আমি ইন্টারভিউ নিয়ে এসে লিখে ফেললাম, যার ইন্টারভিউ নিয়েছে সে আমাকে ফোন দিয়ে পরের দিন, মানে রবিন শামসের ফোন দিয়ে যে ওনাকে পাঠানো, আমি বলছি কি আর লিখছে কি, এই হচ্ছে অবস্থা। আমার জীবনের প্রথম কর্মসংস্থান হচ্ছে নীরবের মাধ্যমে। হ্যাঁ, সাংবাদিকতা করছো? হ্যাঁ, ভোরের কাগজ দিয়ে আমার শুরু। ভোরের কাগজের পাশে একটা সাইবার ক্যাফে ছিল, সে গল্প আমরা বলতে চাই না। এটুকু না, আমাদের এবার একটু বিরতি নিতে হবে, ছোট্ট একটা বিরতি। সাইবার ক্যাফের সন্ধান কে দিছিল? ওকে বাই দ্য ওয়ে, আমি একটা আমার নিজে রিকশা ভাড়া করে নিয়ে গেছি। ব্রেকফাস্ট, টিফিন কিংবা স্ন্যাক টাইমে মজাদার আয়োজন মানে অল টাইম ব্রেড। একটা সময় ক্যারিয়ার শূন্য হয়ে যাওয়ার মতো অবস্থা, টেলিভিশনে কাজ নাই, আমি যদি ভুল না বলে থাকি। রেডিওতে ডেফিনেটলি তুই কুইট করলি বা চলে আসতে হলো, এবং এক পর্যায়ে গিয়ে রেডিওতেও খুব একটা, সিটি এফএম আমি জানি না খুব একটা ভালো করতে পারতেছিল, কিন্তু আমার রেডিওর সময়টাই হারিয়ে যাচ্ছিল। সঠিক। দেখ, তুই জার্নালিজমে পড়া, মাস্টার্স করা ঢাকা ইউনিভার্সিটি থেকে, তোর ভাই BCS করা, 24 BCS। তো তোর মানসিক অবস্থা কি ওই সময় ক্যারিয়ারের দিক থেকে? ভয়ানক। আমি তো, আমার বাপ মা এখনো আমার বলে কিছু একটা কর। সম্ভবত 2 মাস 3 মাস হলে আব্বা মা খুশি, এর আগ পর্যন্ত খালি বলতো কিছু একটা কর, টাকা আসতেছে, তাই না? তো হয় কি যে আব্বা আম্মা দেখে অভ্যস্ত যে ভাই DCSP হচ্ছে, গাড়িতে চলছে, প্রোটোকল পাচ্ছে, অ্যান্ড আই এম নো ওয়ান। আমার এগুলো পছন্দ না। আমি একবার BCS পরীক্ষা দিছি, গিয়ে কিচ্ছু লিখি নাই, চুপ করে বসছিলাম। আব্বা মা বলছে যাও, গেছি, গিয়ে চুপ করে বসে। আমি এই কথাটা, সরি, আমার ফ্যামিলিতে প্রথমবার বললাম, অ্যাকচুয়ালি আমি কোনোদিন বলি না এটা। মিরপুর পড়ছিল সিট আমার। তো আমার কাছে মনে হয়েছে এটা একটা, যারা বিশেষ চাকরি করে তারা একটা অভিশপ্ত জীবন কাটায়। আমার ভাইরে খুব কাছ থেকে দেখছি, তো রাত নাই দিন নাই, 24 ঘন্টা আসো, এই করো ওই করো, মানে কোনো ছুটি নাই, খুব বাজে লাইফ। কিন্তু বাইরে থেকে খুব মনে হয় খুব বড়, আসলে খুব কষ্টের জীবন তাদের। বাট আলহামদুলিল্লাহ, আমি না ভাবতে পারি নাই যে আল্লাহ আমাকে ওই যে পোড়া ছাই থেকে পাখি বানাবে। আল্লাহর কাছে লাখ কোটি শুকরিয়া আদায় করি। এবং আমি মানে এটা আসলে মিরাকল। আমার যখন এত বড় বড় দুর্ঘটনা ঘটলো এবং তারপরে আমি কি করব জানি না, দেন মাই ফ্যামিলি, আমার ওয়াইফ আমাকে অনেক সাপোর্ট করছে। আমার কাছে বলছে যে আপনি কতদিন সময় চান? আমি বলছি আমাকে 2 মাস সময় দাও, 3 মাস পরে গিয়ে আমি জানতে পারবো কি হচ্ছে। দেন আই স্টার্ট মাই ডিজিটাল ক্যারিয়ার। এর মধ্যে তোর সাথে আমার একবার দেখা হলো, আমি তোর কাছে সাজেশন আস করলাম কি করবো। তুই একটা, আমি অন এয়ার বলতে, তোর আজকে অন এয়ারও কিছু সাজেশন দিব, আমি এটা অন এয়ারই দিব, কারণ আমার কাছে মনে হচ্ছে তুই আবার ব্লেন্ডার করে ফেলতে পারিস। ওকে ওকে, হ্যাঁ বল। হ্যাঁ, তো তারপরে গিয়ে আমি দেন আই স্টার্ট এগেইন। 2 মাস পর্যন্ত আমার কোনো রেজাল্ট নাই,
অ্যান্ড বোর কাছে আবার ফিরে যাবো ভাবছি যে চলো ঠিক আছে চাকরিতে আবার ঢুকি তারপরে আই ফিল কানেক্টেড উইথ জব যেটা আমি অনেক আগে করতাম। এটা খুব মজার, তোরা মনে করে দেখবি যে আমি অনেক সাজেশন দিতাম মেন্টাল হেলথ। এক্স্যাক্টলি, আমি এটাই বলতে, তুই রাতভর গানটাকে কানেক্ট করছিস সোশ্যাল মিডিয়াতে, কিন্তু সোশ্যাল মিডিয়ার একটা বড় ইম্প্যাক্ট আছে। যেমন তোর কিছু কিছু রিলস আছে যেগুলো মিলিয়ন মানুষ দেখতেছে, আই ডু এগ্রি, কিন্তু কখনো মনে হয় না যে তুই যে কাউন্সিলিংটা করতেছিস এটা তোর জব না? না, এটা মনে হয় না। কেন মনে হয় না? এটা হচ্ছে মজার ব্যাপার যে কাউন্সিলিং করতে গিয়ে প্রথমে তো আমি ট্রেনিং করছি, অনেকগুলো ট্রেনিং করছি। আচ্ছা, করছিস? হ্যাঁ, বেসিক এবং অ্যাডভান্স কাউন্সিলিং ট্রেনিং করছি আমি। আচ্ছা, সার্টিফাইড, এবং তারপরে লাইফ কোচিং এর সার্টিফিকেশন নিয়েছি আমি। ওকে, এবং ছবি দিয়েছিলাম। হ্যাঁ, এবং এখন পর্যন্ত আমার 6-7টা শুধু কাউন্সিলিং বেসড সার্টিফিকেট জমা হয়েছে। সো আই নো ইনস অ্যান্ড আউট যে গ্রামাটিক্যালি কোথাও। বাট তুই তো কোনো ক্লিনিক্যালি সাজেশন দিস না, তুই জাস্ট মেন্টালি বলিস। আমি তো ওষুধ দেওয়া লোক না। এবং আমি যে কাজটা করি যে লাইফ কোচিং ব্যাপারটা হচ্ছে আমাদের আগের যুগের দাদাদের সাথে আমরা যে পরামর্শগুলো করতাম, দাদা এই হয়েছে, এই লাইনে পয়সাটা সে কেমন? খুব ভালো। তাহলে তো আমাদের একটু ট্রাই করা উচিত। খুব ভালো মানে হচ্ছে আমি প্রতিদিন 4টা করে সেশন নিয়ে, এর বাইরে আমি নিই না, কিন্তু আমার কোনোদিন আল্লাহর মতো ফাঁকা যায় না। 5-6 দিন আগে থেকে বুক হয়। মানুষজন আসে, মানে এইটা শুনলে অবাক হবে। তখন আমি বলতাম যে আমি ঢাকার মানুষের, যখন রেডিওতে ছিলাম বলতাম ঢাকার মানুষের মনের খবর আমি জানি, এটা আমি গর্ব করে বলতাম পত্রিকায়। এখন আমি বলি যে ঢাকার মানুষের গোপনে সংসার বাঁচাচ্ছে আমি। মানুষের কোনো ধারণা নেই যে তার সামনে যে হাজবেন্ডটা হাসি খুশি ঘুরে বেড়াইতেছে সে কত দুঃখী, তার ওয়াইফ যে রান্না করতেছে, বাচ্চাকে খাওয়াচ্ছে, স্কুলে নিয়ে সে কত বেশি ঝামেলার মধ্যে আসে। এখন শুনতে খারাপ লাগবে, 60% উপরে মানুষ এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ারে জড়িত। একদম। এবং জড়ানোর পরে হয় মূল ঝামেলা, যেই ছেলেটার সঙ্গে জড়ায় তার সঙ্গে হয়ে যায় ভিডিও, তার সঙ্গে হয়ে যায় ছবি, সে করে ব্ল্যাকমেইল। যেই পুরুষটা বাইরের মেয়েদের সাথে মিশতে যাচ্ছে, ওই মেয়েটা হয়ে যাচ্ছে প্রেগনেন্ট, সে হয়ে যাচ্ছে আশাবাদী, তার লাইফে কিছু হচ্ছে। এবং এটা কার সাথে শেয়ার করবে? যার সাথেই করুক আগুনের মতো বাস্ট হবে। সমাধানের জন্য একটা আয়না দরকার হয়, অ্যান্ড আই চুজ দ্যাট পাথ। এবং মানুষ আমাকে বিশ্বাস করে আমার সাথে পরামর্শ করে, এবং আল্লাহর রহমতে এখন পর্যন্ত আমি কোথাও 100% আল্লাহ আমাকে সফলতা দান করছেন। কারণ আমি প্রত্যেকটা সংসার বাঁচতে দেখতেছি, তাদের পরতে আমি গিয়ে ভিজিট করি, তার প্রোফাইলের কি অবস্থা, ছবির কি অবস্থা। বাট দ্য জব ইজ রিস্কি। কেন বলতেছি? খুবই রিস্কি। কারণটা হচ্ছে যেহেতু তোর এই প্রোফাইলটা লাইক, তোর যদি সাইকোলজি ব্যাকগ্রাউন্ড হইতো বা তুই সাইকিয়াট্রি পড়ে আসতো, এবং বাংলাদেশের মানুষ যদি এই কালচারটাতে বুঝতো যে না এখানে সার্টিফিকেশন কোর্স করে এই জিনিসগুলো করা যায়, এটা ওয়ার্ল্ড ওয়াইজ রিকগনাইজ, তাহলে প্রবলেমটা ছিল না। প্রবলেম হচ্ছে কি, একদিন চেম্বার থেকে বের হবে একজন আনহ্যাপি পিপল, ধর তোর কোনো আচরণ তার পছন্দ হয়নি বা কোনো কারণে পছন্দ হয়নি, সে এসে বলবে যে নীরব আমাকে সাজেশন দিচ্ছে, দেন পুরো ক্যারিয়ারটাই আবার কোশ্চেনের মুখে পড়ে যায়। এবং এরকম একজন সাইকিয়াট্রিস্ট কিন্তু হইছে বাংলাদেশে, এবং হি ইজ এ ভেরি গুড পিপল। আমি বেশ কয়েকবার তার সাথে পার্সোনালি মিট করছি, এন্ড হি ইজ এ ভেরি গুড পিপল। কিন্তু তার প্রোফাইল যেহেতু এরকম ছিল না, ওনার অসুবিধা ছিল উনি ওষুধ লিখেছিলেন, যেটা নিয়ে উনি নিজেও বলেছেন যে উনি হয়তো করেন নাই বা ওটা অন্য ডিবেট। কিন্তু ফ্যাক্ট হচ্ছে যে এই বিতর্কগুলো কিন্তু আবার ক্যারিয়ার আসতেই পারে, আসবেই ইনফ্যাক্ট আসতেই পারে। এবং অনেক লাইফ কোচকে আমি প্রমোট করছি, আমি দেখছি যে তাদের মানে এই স্মুথনেসের জায়গাটা নিয়ে কিন্তু অনেক বেশি প্রশ্ন থাকে। কারণ আমাদের এখানে এখনো ওইভাবে আইন নাই, তো আইন না থাকলে বিপদ। কিন্তু তোর অনেক কথাই আবার মাঝে মাঝে কিন্তু বিতর্ক তৈরি করে, যে কিছু কথা থাকে যেগুলা দেখা যায় যে হয়তো বা নারী স্বাধীনতাকে অনেক বেশি আন্ডারমিন করছে, অথবা তুই যেটা বোঝাতে চাস, লাইক তোর সাথে আমি পার্সোনাল টেস্টে জানি, তুই এটা যেটা বোঝাতে চাচ্ছিস সেটা হয়তো ওটা না বুঝিয়ে অন্য কিছু শব্দের ব্যাখ্যা উল্টো যাইতেই পারে। এবং আমার কাছে মনে হয় তো খুব একটা কেয়ার করিস, কারণ তোর তো এগুলো অভ্যস্ত হয়ে গেছে, সামহাও অনেক বেশি ক্রিটিসিজমের মুখোমুখি পড়ছিস, কিন্তু অনেক সময় মনে হয় না যে তুই বোমানি নাড়াচাড়া করতেছিস। আমার কাছে কি মনে হয়, আমি এমন একটা জায়গায় কথা বলতেছি যেটা সাহস করে কেউ বলেনি। আমি সম্ভবত প্রথম, জানি না এর আগে কেউ করেছে কিনা, আমার চোখে পড়ে নাই, রোজার সময় যে মেয়েরাও রোজা রাখে এই কথাটা পুরুষ জাতি ভুলে গেছিল। সব সময় দেখতাম যে আমার আব্বা আমার দাদা সবাই এসে রোজা রাখা, সে টুপি মাথায় দিয়ে নামাজ পড়ে বসে গেছে তসবিহ করতে, মেয়েটা যাচ্ছে ইফতার আইটেম করতে। আই এম দ্য পারসন যে প্রথম বলছি যে মেয়েরাও রোজা রাখে, অ্যান্ড ইটস গান, এভরিওয়ান টুক ইট। আমি প্রথম মানুষ যে বলছি বাংলাদেশে শাশুড়িদের জন্যও সংসার ভাঙে, অ্যান্ড ইটস গান এভরিওয়্যার, বিকজ দ্যাটস রিয়ালিটি। আমি বলছি প্রথমে বিয়ের পরে 7 বছর পর্যন্ত হাজব্যান্ড ওয়াইফ ফ্যামিলির বাইরে গিয়ে থাকা উচিত, নিজের মতো করে থাকা উচিত, নাইলে ইয়েটা হয় না, মিসম্যাচটা হয় না, দুটো রং এক হইতে হবে, তো মিশতে হবে, তো ওই জিনিসটা হয় না। আমার ইচ্ছা হবে আমি রান্না করে রোমান্স করবো, আমার ইচ্ছা হবে আমি বাথরুমে বসে ঝগড়া করবো বউয়ের সাথে, থার্ড পার্টি দেখতেছে তার জন্য আমি গলা নিচু করে কথা বলবো, থার্ড পার্টি দেখতেছে এই জন্য আমি আদর করবো কম, এটা হইতে পারবে না।
এটা কখন হবে? যখন আমার বেবি আসবে, তখন বেবির যেন একটা হেলদি ফ্যামিলি পায়, বড় হয়, এর মধ্যে গিয়ে খুব ঢুকতে হবে। শীঘ্রই ঢুকে যাও কিসে? জীবনের কন্টেন্টে নাকি বিয়েতে? না গুড ওয়ান, রাইট? এবং আমার মনে হয় যে তুই যদি সায়েমকে ঢুকাইতে পারিস সংসার জীবনে, তাইলে তুই প্রাউডলি বলতে পারবি যে না সায়েম যেহেতু আমি সংসার টিকাই, ঢোকা না ঢোকা সেটা ঘটক পাখি ভাইয়ের কাজ। ও পাখি ভাইটা আমি সেদিন কল দিয়েছিলাম, নাই উনি আল্লাহ ব্যস্তবাসী করুক, চলে গেছে, আমরা জানি না। পাখি ভাই, পাখি ভাই, ঘটক পাখি ভাই, হ্যাঁ মারা গেছে। ইয়েতে আচ্ছা ওকে, শত শত বিয়ে দিয়েছে ভদ্রলোক ঘটক পাখি ভাই, আমাদের এখানে জানি না। তো বিজ্ঞাপন টিজ্ঞাপন করতো। সো সায়েম ফিউচার প্ল্যান কি? ফিউচার এখন ভালো তো করা। বোধহয় ক্লোদিং নিয়ে বিজনেস করতেছিস। এবং খুব ভালো করছে। সোফার ঠিক আছে। কেমন এই Struggle লাইনটা করছি। কেমন? এই লাইনটা কেমন? এই লাইনটা হচ্ছে আমাদের বিনোদন জগৎটা যেমন খুব মানে কয়েক বছর পর পর চেঞ্জ হয়, যেমন আমরা তিনজনে কিন্তু ট্রানজেকশন পিরিয়ডটা দেখেছি, কি করে রেডিও, টেলিভিশন and social media। সোশ্যাল মিডিয়া, এখন যেমন মানে অনেক কিছু চলেছে, এখন ইউটিউবের পর ফেসবুক, এখন মানুষ বেশি অ্যাক্টিভ এবং ঘরে ঘরে এখন কন্টেন্ট। আগে যেমন কন্টেন্ট ক্রিয়েটর ছিল, এখন কিন্তু ঘরে ঘরে কন্টেন্ট। রাইট, এন্ড দিস ইজ সো গুড, এটা ভালো। হ্যাঁ, গুড আমার ব্যাড সব দিক দিয়ে আছে। তো ক্লোদিং লাইনটাও তাই, প্রতি বছর আমি নতুন, আমার মোটামুটি 3 বছর হয়নি পুরোপুরি আমি বলবো, 2.5 বছর, বা মোটামুটি সব মিলে 3 বছর এক্সপিরিয়েন্স, কিন্তু প্রতি বছর চেঞ্জ হচ্ছে। হ্যাঁ, এক এক বছর মানুষের পছন্দ এক একটা, মানুষের অপছন্দ এক একটা, এক এক বছর কাস্টমারের কোয়ালিটি বা চিন্তা ভাবনা একরকম থাকে, আরেক বছর একরকম থাকে। বাট আমার জন্য ইজি হচ্ছে একটু, কেন? একটা কারণ ইজি হচ্ছে যে বিকজ আমি এটাই চাইতাম ছোটবেলা থেকে। আমি যে দুটো জিনিস চেয়েছি, একটা হচ্ছে মিডিয়া উপস্থাপনা চাইনি, বাট মিডিয়া চেয়েছি। আরেকটা হচ্ছে আমি তখন হয়তো আউটলেট বা এসব চিন্তা করি আমি ফ্যাশন ডিজাইন করবো। আমি সেটা ধরো ক্লাস 5-6 থেকে আমি করতাম, তখন থেকে আমি ওর আঁকানো ইয়েও তো পড়ছি আমরা, ফতুয়া পড়ছি 2006 সালে। 6-7 হ্যান্ড পেইন্ট করে আমি তখন থেকে আমি ধরো হোলসেল করতাম আর কি, মার্কেটে পুরান ঢাকায় যখন ছিলাম তখন থেকেই করতাম। বাট যেটা হচ্ছে 2006 পর্যন্ত আমি করেছি, রেডিও জব করার পর থেকে আমি আর এটা করতে পারিনি। সেটা প্রেসার, হ্যাঁ, মানে ওইটা ট্র্যাক চেঞ্জ হয়ে গেছে, পছন্দ চেঞ্জ হয়ে গেছে, প্লাস হচ্ছে খুব স্বাভাবিক যখন একটা জায়গা তুই কি একা থাকিস? একাই বলা যায়, অলমোস্ট একা। তোর বোনেরও তো বিয়ে শাদী হয়ে গেছে? হ্যাঁ। আব্বা আম্মা আপা কাছাকাছি না? হ্যাঁ। তো তোর কোনো ভয় লাগে না যে কোনো একটা বিপদ টিপদ হলে? আমার ফ্রেন্ডরা তো বলে যে আমার মধ্যে একটু অ্যাঞ্জেল একটা আছে, সাহস আছে বা এইভাবে বল যে গাড়ে জিন আছে, বল গাড়ে জিন আছে। না 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 না, একটা আমি বলি, একা থাকার হয়তো একটা আলাদা মজা আছে, ফ্রিডম আছে, কিন্তু তারপরেও তো লোনলি লাগে না? মানে মনে হয় না যে দিন শেষে তো মানুষ একা, কথা বলার মানুষের প্রয়োজন হয়, একটু হলেও ঝগড়া করতে হয়, একটু হলেও লাগে। আমার যেমন 2 বাচ্চাকে নিয়ে খুব ভালো সময় কাটে আলহামদুলিল্লাহ, এবং আমি সময়ই পাই না আসলে বলতে গেলে। বাচ্চা আবার থাকলে হচ্ছে কি, বিনোদন, যন্ত্রণা আছে রে ভাই, একটু ঘুমাইতে যাবে তখন বাবা 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 এটা দেখো এটা দেখো। না প্লিজ, ওইটা এনজয় করো, অনেক লাইফে সেটাও থাকে না, বা ফিউচারে এইটা করতে হবে। আমি আরেকটা জিনিস কি, একটা হচ্ছে একা থাকা, আরেকটা হচ্ছে একাকিত্বে থাকা, দুটো কিন্তু পার্থক্য আছে। বাহ বাহ। মানে পৃথিবীর প্রত্যেকটা একলা মানুষ কিন্তু একাকিত্বে ভোগে না। সো একাকিত্বে ভোগাটা হচ্ছে ডিপ্রেসিং। হাজার মানুষের মধ্যে থেকেও আমি একা। ব্রেকফাস্ট, টিফিন কিংবা স্ন্যাক টাইমে মজাদার আয়োজন মানে অল টাইম ব্রেড। আমরা একেবারে শেষের পর্যায়ে চলে আসছি, বাট আমার মনে হয় এই আড্ডা সারা রাত চললেও আমাদের আড্ডা শেষ হবে না। কিছুই বললাম না, মনে হয় কিছুই বললাম না আসলে। আমরা আসলে কাদের কথা বলি নাই, আমরা বলি নাই আমাদের অবশ্যই যদি আমরা আমাদের রেডিও ক্যারিয়ারের কথা বলি, হয়তো বাংলাদেশের অনেক মানুষই জানেন না যে রেডিও টুটির যে টিমটা ছিল, প্রথম যে টিমটা, এই টিমটা অবশ্যই আমি স্যারকে ধন্যবাদ জানাবো, রফিক স্যারকে, যে উনি এমন একজনকে নিয়োগ করেছিলেন আমাদের ইডি স্যার, শাকিল স্যার, যিনি একদম পুরা ফ্রেশ, কোনো অভিজ্ঞতা নাই, এরকম একটা একঝাঁক ছেলেমেয়ের উপরে ভরসা করেছিলেন, এবং আমরা সেটা প্রমাণও করেছি। এবং আপনারা হয়তো অনেকেই জানবেন না আজকে এত বছর পরে, আমি জানি না স্যার এই অনুষ্ঠানটা দেখবে কিনা, উইথ ডিউ রেসপেক্ট, আমরা বুড়ো হয়ে যাচ্ছি সবাই, এবং ডেফিনেটলি আপনি আমাদের সিনিয়র, কিছু মনে করবেন না, আমাদের একটা রেভলিউশনও হয়েছিল রেডিও টুডেতে, একমাত্র নীরব থেকে গিয়েছিল। আমার কাছে মনে হয় এপ্রিল 2008, হ্যাঁ 2008 এর 15 এপ্রিল, পয়লা বৈশাখের পরের দিন। তোর এত ডেটের সবকিছু মনে আছে? প্রত্যেকটা ডেট, ওর ফোন নাম্বার কবে জিজ্ঞেস করো, জয়েন করছি কবে, সব প্রত্যেকটা ডেট আমার মনে আছে। আমার এত বছর পরে রিয়েলাইজেশন কি, আই এম নট সরি ফর দ্যাট, বাট এত বছর পরে রিয়েলাইজেশনটা কি জানিস, যা করছি জীবনে 2-3টা রিয়েলাইজেশন আছে এই রেভলিউশনটা নিয়ে। আমি যতদূর জানি রেডিওর ইতিহাসে একটা ঘটনাই আছে বাংলাদেশের রেডিওর ইতিহাসে, সেটা হচ্ছে এতগুলা এমপ্লয়, প্রায় 30 জন 27 জন একসাথে রিজাইন দিয়েছিলাম আমরা। এটার প্রথমতম কারণ হচ্ছে যে আমরা প্রতিষ্ঠানটাকে অসম্ভব ভালোবাসতাম,
কাঁদতে কাঁদতে বের হয়েছিলাম, অসম্ভব ভালোবাসতাম, পিস্তলের মুখে কাঁদতে কাঁদতে বের হয়েছিল। ইগোস্টিক ছিল বিষয়টা, বয়স কম ছিল। নীরব ছাড়ে নাই। তবে আমার কাছে মনে হয় যে আমার যদি ওই সময়টাতে যদি আমি আবার রিব্যাক করতে পারি তাহলে আমি ডেফিনেটলি ওই ডিসিশনটা নিতাম না। কেন নিতাম না সেটা আমি জানি না, বাট বয়স কমের জায়গাটা আমি আমি এই জায়গাটা বলে আমি কেন ছাড়ি নাই এই প্রশ্ন কেউ কোনোদিন আমাকে করেনি। তুমি তো ছোট মেসেজ যদি দিছিলা কিবরিয়া ভাইয়ের মোবাইলে পড়ছিলাম। না, মেসেজের জায়গাটা নীরব। ওই সময়টাতে আমরা কিন্তু তোকে ভালোভাবে নেই নাই, বিষয়টা হচ্ছে এটা। কারণ আমরা তোকে সবাই মোটামুটি আমাদের জায়গা থেকে মনে করছি যে না, আমাদের বন্ধুত্বের জায়গা থেকে এটা তোর অন্যায় হয়েছে, কিন্তু তোর হয়তো প্রয়োজন ছিল। আমার প্রয়োজন ছিল। আমি বললাম আমি ডে 1 থেকে চাকরি করালো, চাকরি নাই মানে আমার জন্য একটা হাহাকার ছিল। কিন্তু আমার সাকসেস খুব ভালো ছিল। না নীরব, ওই সময়টাতে সবারই একই অবস্থা। আমি তোকে বলি যে আমার তখন বাসা ভাড়া নেওয়া হয়ে গেছে মিরপুরে, ছোট্ট একটা বাসা নিয়ে আমি থাকি, এবং আমি তখন টুকটাক 10,000 টাকা স্যালারি ছিল আমাদের, যে স্যালারিটা পাই 11,000 ওই স্যালারি দিয়ে আমার সংসার চলে, মানে আমার ব্যক্তি সংসার বলতে বিয়ে করিনি, মানে আমার ব্যাচেলর লাইফ চলে, এবং একসাথে টুকটাক কিছু বাড়িতেও পাঠাই। এই মানুষ আমরা জানি না 2006 থেকে কত বছর চাকরি করছিলাম ওখানে, 1.5 বছরের মধ্যে 2 বছরের মধ্যে, 2 বছর 15 দিন, 2 বছর 15 দিন। এতদিন চাকরি করার পরে হুট করে যদি আব্বাকে বলি যে আব্বা আমার সামনের মাস থেকে চাকরি নাই, আমার আব্বা জাস্ট রিপ্লাইটে দিল এরকম, কোনো টেনশন করো না বাবা, আমি সামনের মাস থেকে টাকা পাঠাচ্ছি। অ্যান্ড দ্য ফ্যাক্ট ইজ দ্যাট আমাকে 2,000 করে টাকা পাঠাইতো মহসিনরা যখন আমি থাকতাম, তারপরে আমার 10,000 টাকা লাইফ লিড, পরের মাসে আব্বা আমাকে টাকা পাঠালো 7,500, এবং আমার এখন ফিগারগুলো মনে আছে। তখন আমি রিয়েলাইজ করলাম তো আমি তো জুলুম করতেছি আমার ফ্যামিলির প্রতি। চাকরি ছাড়ার পরে আমার রিয়েলাইজেশন, এবং 1 মাস যখন আমি ঘুমাই মানে টানা শুধু ঘুমাইছি, ঘুমের পরে আমার তো কাজ নেই কেন, আমি কি করছি। এন্ড এত সবচেয়ে বেশি খারাপ লাগতো যখন রেডিওটা টিউন করতাম, এত খারাপ লাগতো, মানে কে এসে কথা বলতেছে এখানে, এটা তো আমরা তো বেবির মতো পালছি, এটাকে হোল্ড করছি। অবশ্যই ম্যাডাম মাইক শুরু করার আগে আমরা সালাম করে উঠি লিটারালি। আচ্ছা, আমার চেয়ে খারাপ কেউ ওই সময় কেউ ছিল? তার 4 মাস আগে আব্বু মারা গেছিল আমার। তো আরো বাজে সময়। হ্যাঁ, তো আমার জন্য সবচেয়ে বেশি বোকামি ছিল ওইটা। এবং আমি তখন আব্বু মারা যাওয়ার পরে আমি উল্টা পাগল হয়ে গেছিলাম, ডাবল জব করব। আমি যেহেতু কথা পারি, আমি তখন জব খুঁজতেছিলাম যে আমি একটা, মানে আমার যেহেতু বিকেল থেকে রাত পর্যন্ত শো ছিল, আমি সকালবেলা কল সেন্টারে জব খুঁজছিলাম, 7,500 টাকা জব পেয়ে গেছিলাম। তখন চিন্তা করলাম 11,000 টাকা 7,500 টাকা হয়ে যাবে। সেই মুহূর্তে চাকরি ছাড়াটা আমার জন্য কিন্তু সবচেয়ে বড় ভুল ছিল। এবং তুমি যেটা বললা ভুল ছিল, আমি বলি আমার জন্য ভুল ছিল, কিন্তু আবার আমি দেখেছি আমার লাইফে প্রত্যেকটা ভুল থেকে ঠিক কিছু হয়েছে। আমি যদি ওই রেডিওটা না ছাড়তাম, আমি তার 11 মাস পরে রেডিও ফুর্তিতে অফার পাই। আমি এবিসিতে জয়েন করলাম তখন। এরপর অফারটা কিভাবে পাই? তার টেলিভিশনের পর আমি রেডিও ছাড়ার পর আমি 8 মাস বাসায় বসেছিলাম। তারপরে প্রথম জায়গায় আছে কি পেলাম আমি আর নওশিন মিলে, এবং তারপরে ওই টেলিভিশন দেখে, এবং প্রথমে আমাকে রেডিও ফুর্তি নেয়নি, অনেক কারণ নেয়নি, বলবো না, আর বলতে ইচ্ছা করে না এগুলো কথা। আমাদের সবচেয়ে 1 নম্বর শত্রু ছিল রেডিও ফুর্তি আর রেডিও আমার। রাজু ভাই ওদিকে, অপু ভাই ওদিকে, কিন্তু আমার এসে তো যে লাভগুরু করে ফেললো, এটা তো লাভগুরুর একটা ভিন্ন ডাইমেনশন জন্ম দিল। কিন্তু আমার এক্সপেরিয়েন্স আছে, আমি তবে এটা ঠিক যে আমি যদি রেডিও টুডে না ছাড়তাম তাহলে আমার এবিসিতে জয়েন করা হতো না, এবং এত চমৎকার এবিসিতে আমি জয়েন না করলে আমি আজকের কিবরিয়া হতে পারতাম না। এক্স্যাক্টলি এইটা আমি তোমাকে বলতেছি, কারণ এবিসি আমাকে যেই পরিমাণ ফ্রিডম দিছে ওইটা তুমি এতে পাও, এবং ওই ফ্রিডমের কারণেই হ্যালো 8920 জীবনের গল্প থেকে যাহা বলিব সত্য বলিব, অনেক ভালো ভালো লাইভ, এবং আজকের স্বীকার করা উচিত যে ওটা শুরুটা কিন্তু রেডিও টুডে থেকে হয়েছে আমাদের। অবশ্যই, মানে এই যে লাইফে যে আমাদের সবার এগিয়ে যাওয়া, যেমন আমি বলি আমার টুডে ছাড়ার পরে কিন্তু আমার তখন নীরবে যখন শোটা হলো, আমি ওর প্রতি একটা সময় জেলাস ছিলাম। ও যখন শো করতাম আমি শো করতে পারতাম। আমার খেয়াল আছে আমি লিফটে উঠে একদিন কাঁদতে কাঁদতে অফিসে উঠছি। আমি 1 সপ্তাহে 11টা শোর অফার পাইছিলাম সবগুলো টেলিভিশন থেকে। ঈদের সময় 11টা শোর অফার পাইছিলাম, এবং 11টা চ্যানেল 11টা শোকে আমি মানা করছি। আমি কেন? অফিসার বলছেন না করা যাবে না, তুমি কোনো শো করবা না। অফিস থেকে অনেকে জাস্ট না, তুমি কোনো শো করবা না, জাস্ট স্যার বলছে। আমি জাস্ট কাঁদতে কাঁদতে অফিস থেকে নামছিলাম, আমার খেলা আছে। এবং তারপরে আমি টেলিভিশনের শোটা পেলাম। মজার ব্যাপার যে রেডিও ফুর্তিতে আমার জব হয়নি আগে, আমি ট্রাইও করিনি, জাস্ট একবার বলে আসছিলাম যে সেই টেলিভিশন শো দেখেই তখন রেডিও ফুর্তি সিও সাহেব বললো এরা কে? আচ্ছা, সাইম নওশিন, রেডিওর টুডের সাইম নওশিন। আমি জানি না কিভাবে পারবা, 1 সপ্তাহের মধ্যে এখানে চাই। আমি ঠিক 4 দিনের মধ্যে রেডিও ফুর্তিতে যাই। সব টিপটা স্ক্যাটার্ড হয়ে গেল, বাট এটাও একটা বড় ধরনের অভিজ্ঞতা। মানে আর সবচেয়ে বড় কথা হচ্ছে লাইক ওরও বিসিএস করার কথা, ও তো বললো বিসিএস প্যাশন ছিল না, বাট আমার তো ছিল। এবং আমার বাবা যেহেতু পছন্দ করতো, টিচার হওয়ার ইচ্ছা ছিল, আমার টিচার হওয়ার কথা ছিল, আমার যেহেতু সবই ফার্স্ট ক্লাস, সো আমার টিচার হওয়ার জন্য আমি বেশ কয়েকবার ট্রাই করলাম। আমার মনে আছে আমি জাহাঙ্গীরনগরে 2বার পরীক্ষা দিয়েছি, সিলেটে পরীক্ষা দিয়েছি। আমার চেয়ে পেছনের সিরিয়াল, আমার চেয়ে জুনিয়র তাদের হয়, আমার হলো না। তো তারপর আমি ছাড়ি নাই। আমি একটা প্রাইভেট ইউনিভার্সিটিতে প্রায় 3.5 বছর পড়াইছি। আমার শখ ছিল মানে আমি টিচার হব।
আর পরে গিয়ে দেখলাম যে টিচার যারা কিছু কিছু কাছাকাছি থেকে দেখছি যে না আমার এটা তাদের সাথে যায় না। আর দ্বিতীয়ত যেটা হয়েছে যে লাইক সি তুমি ইকোনমি ফ্যাক্ট, তুমি যত কিছুই বলো না কেন, তুমি যদি 10,000 টাকা ইনকাম করো, সেখানে তোমার একটা খুব প্যাশন যদি এসে তোমাকে বলো 2,000 টাকা দিব, তোমার তো লাইভলিহুড চলতে হবে। সো আমার আর্নিং তখন ওই লেভেলে চলে গেছে। আর আমার টিচারশিপের জায়গা থেকে আমি কয় টাকাই বেতন পাবো, এবং তারপরে চলে যেতে হবে ঢাকার বাইরে। সো কন্টিনিউ করা হয়নি। আর বিসিএস এর যে ঘটনাটা ঘটছে, এটা আমি যদি কোনোদিন আমাকে নিয়ে লিখি, আমার বাবাকে নিয়ে আমার লেখার শখ আছে, আমার বাবাকে নিয়ে। সো যদি আমি কোনোদিন লিখি তাহলে ওটার মধ্যে থাকবে যে বিসিএস এ কি হয়েছিল আমাকে নিয়ে। এটা একদম মানে ছবির মতো গল্প, যেটা আসলে নাটকও সম্ভব না। পেছনে একটা ছবি দেখে বলা হয়েছিল যে লোককে চেনেন, এবং আমি অল্প করে বলি আমার এই দাড়ি যে এখন বড়, আমার দাড়ি কিন্তু কোনো কালই অফ ছিল না। মানে আমার এই যে গোফটা এখানে, এই যে ছবিটাকে আরেকবার দেখানো যাবে, এই ছবিটা আরেকবার একটু দেখাই আমরা, এটা কিন্তু অর্গানিক গোফ, ঠিক আছে? এটা কিন্তু আমি কিন্তু জীবনে কোনোদিনও ফেলি নাই, এটা আমার ন্যাচারালি যেটা ছিল এইটাই। তারপরে যখন শেভ করা শুরু করছে শেভ, তো তারপর থেকে আমার দাড়ি সবসময় ছিল, একদম ছোট ছিল অথবা একটু বড় ছিল, ছোট ছিল বড় ছিল, এরকম ছিল। তো ভাইবা বোর্ডে দাড়ি দেখে থাকে না, দাড়ি দেখলেই এক বাংলাদেশের এক শ্রেণীর মানুষ আছে যারা একটু অন্যরকম মনে করে, রং দিয়ে দেয়। হ্যাঁ, এবং আমাকে একটা বাজি দিছিল। আমি যখন শুনছেন পাবলিক অ্যাডমিনিস্ট্রেশনের ফার্স্ট ক্লাস পাওয়া, আমাকে একটা টার্ম দিয়ে বলছে যে এটা যদি ব্যাখ্যা করতে পারো, এটা পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন যারা পড়েন তারা হয়তো বলছে পোস্ট কর, POSTCORB, পিতে একটা ওতে একটা, এরকম একটা ব্যাখ্যা বলছে। এটা যদি পারো তোমার চাকরি হয়ে গেছে। যেই আমি মানুষের নাম মনে রাখতে পারি না, যেই সচিব ওই ভাইবা বোর্ডে ছিলেন যিনি কথাটা বলেছে, তার নাম আমার মনে আছে, এবং আমার কেন জানি মনে হয় আমার জীবনের কোনো এক পরিক্রমায় এই ভদ্রলোকের সঙ্গে আমার দেখা হবে, এবং তাকে একটা থ্যাঙ্কস দিব যে থ্যাংক ইউ, আপনি সেদিন একটা খুব ভালো ডিসিশন নিয়েছিলেন, যে কারণে আমার ওই জবটা হয়নি, হয়তো আজকে আল্লাহ সে কারণে আজকে আমাকে এখানে রাখছে। তো যখন আমি পেরে যাচ্ছি, আরে পারবো না, মানে ওটা জন্ম কিভাবে হয়েছে, ওটা কে লিখছে, কত সালে আসছে, কোন বইয়ে আসছে, সবই তো জানি। যখন দেখছি আমি পেরে যাচ্ছি, তখন এটা উনি উল্টাই দিচ্ছে, বলছে না এটা তো এরকম না, এটা এরকম। তো আমার মুখ থেকে হালকা করে একটা হাসি বের হয়ে গেছে। তো বলতে ঠিক আছে তুমি যাও। তখন আমি নিশ্চিত হয়ে গেছি যে আমার চাকরি হবে না। তো এবং মজার বিষয় হচ্ছে যে পুরান ঢাকা, পুরান এয়ারপোর্ট যেটা, ওইখানে তো ইয়ে হয়, আমাদের ভাইবা বোর্ডের যে ড্রেস থাকে, কালো প্যান্ট সাদা শার্ট। তো আমি আসতেছি, রাস্তা দিয়ে হাঁটতেছি, একটা করে বোতাম খুলতেছে, এবং আমার ওই যে সরকারি চাকরির প্রতি যে আগ্রহ ছিল, ওইটা আমার হচ্ছে শরীরে খুলে ফেলতেছে। আর কখনোই ট্রাই করি না, নেভার এভার। ভালো হয়েছে। এরপর 3-4 বার সুযোগ ছিল, আমি কখনোই করিনি। বাট এই কথাটা আমি বিশ্বাস করি যে কোনো কিছুতে যদি কেউ একটা কাহিনীতে জড়া যায় এবং কেউ যদি কারো ক্ষতি করে, লাইফে কোনো না কোনো সময় আল্লাহ পাক সামনে আইনে দেয়। এবং ফ্যাক্ট হচ্ছে যে তুমি কোথায় যাবা না যাবা সবকিছু নির্ধারিত। একটা বেস্ট এক্সাম্পল দিয়ে আজকে শেষ করি, সেটা হচ্ছে ওই গাছ ঝড়ের সময় ভেঙে যায় না, মনে হয় না যে মাথাটা ভেঙে গেল, হ্যাঁ, এরপরে কি হয়, অনেকগুলা ডাল বের হয় চারপাশ থেকে। ডাল ছিল আগে একটা, এখন বের হয় 7-8টা। সো একটা পসিবিলিটি এন্ড 8টা-9টা তৈরি হয়। সো এটাই হচ্ছে লাইফ। এবং আমার কাছে মনে হয় যে আজকে অনেক ভালো লাগতেছে, আই এম ফিলিং ফ্রি, এবং বহুদিন পর আড্ডা দিলাম। বাট আমি স্টিল মিসিং মহসিন হলের মাঠ, ঢাকা ইউনিভার্সিটির ডিবেটিং হল ক্লাব। গেছিলি এবার রোজার ঈদে? এবার যাওয়া হয় নাই। আমি শুনলাম তুই যাবি না, এই জন্য জানি ব্যস্ততার কারণে যাওয়া হয় না। আর আমার ঢাকা ইউনিভার্সিটিতে কোনো পড়া হয় নাই, দেখা হবে না দেখে আমি তোমার হল ছাড়া বাকি সবার হল ছিল। ওর হলে তো অনেকদিন ছিলাম, ওর রুমে অনেকদিন ছিলাম, সবার হলে ছিলাম। কি বিপ্লবের হলে, তারপর আমাদের একটা প্রডিউসার ছিল ওনার হলে। সো আজকে আমাদের সঙ্গে যারা ছিলেন তাদের সবাইকে আমরা মনে করার চেষ্টা করতেছি। 18-19 বছরের এই দীর্ঘ পথ চলা, এবং এই দীর্ঘ পথ চলায় অনেকেই ছিলেন। তানিয়া আপাকে খুব মিস করতেছি। তানিয়া আপা মনে করে তারা বুঝে নেবেন যে মনে মনে করছে। তানিয়া আমার ফার্স্ট কো-প্রেজেন্টার, একসাথে বসে স্টুডিওতে চিল্লাচিল্লি মারামারি অনেক কিছু করছি, এবং শি ইজ আ কাইন্ড অফ মেন্টর ছিল আমার লাইফে, সিনিয়র। হ্যাঁ, তো তানিয়া আপাকে খুব মিস করতেছি, আমি জানি না কোথায় আছে, নুদ্রাত দেশের বাইরে। এছাড়া আরো অনেকে যারা আছেন তাদের সবাইকে থ্যাঙ্কস। বৃষ্টি, পলাশ, বিপ্লব, আরো এর তো পরে জুনিয়র তো আরো অনেকেই, কমল ভাই, হ্যাঁ, আরো অনেকেই ছিল। তো সবাইকে অনেক অনেক থ্যাঙ্কস। তোদের দুজনকে অনেক অনেক থ্যাঙ্কস। ভালো কর, তুই বিয়ে শাদী কর, একটা অভিজ্ঞতা নে। হ্যাঁ, ওর বললো ভালো কর, আমার বললো বিয়ে শাদী কর, মানে দুটাই ভালো। অনেক ধন্যবাদ। ভালো হয় কিনা জীবনে, ভালো থাকো। এবং আমাদের সবার ক্যারিয়ার তো ভালোর দিকে যাচ্ছে কম বেশি, সবার ব্যক্তিগত জীবন অনেক সুন্দর, ভালো হোক। কারণ আমি বিশ্বাস করি মানে যার ব্যক্তিগত জীবন সুন্দর, তার ক্যারিয়ারটাও আমার কাছে মনে হয় যে সুন্দর হলে আরাম থাকে লাইফে। দুটোই সুন্দর হওয়াটা অনেক বেশি জরুরি। জি, অনেক ভালো থাকো, অনেক অনেক শুভকামনা। থ্যাংক ইউ। দর্শক, এই ছিল আমাদের আজকের দ্য RJ কিবরিয়া শো। যারা পুরোটুকু হজম করতে পেরেছেন তাদেরকে অনেক ধন্যবাদ জানিয়ে আজকের মতো এখানেই শেষ করছি। অনেক ভালো থাকুন। আসসালামু আলাইকুম।